আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম স্কাইট ইনটু লাভ ড্রামাটির পুরো পর্ব একসাথে নিয়ে। তবে এই ড্রামাটির যারা প্রথম পর্ব দেখেছো তারা 1 ঘন্টা পর থেকে দ্বিতীয় পর্বটা দেখে নিতে পারো, আর যারা প্রথম পর্ব দেখোনি তারা পুরো ড্রামাটি এনজয় করো। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতেই আমরা আমাদের ড্রামার নায়িকা সুকে দেখতে পাই। সে তার বন্ধু চেনকে নিয়ে ওদের নতুন ইউনিভার্সিটিতে যাচ্ছিল। এদিকে আমাদের নায়ক লিকে দেখানো হয় ও স্কেটিং করছিল। ওকে তো সবাই আইস অফ গড বলে ডাকে, সব মেয়েরাই তার ফ্যান ছিল। লি ওর টিম নিয়ে কম্পিটিশনে স্কেটিং করছিল। ওর টিমের নাম ছিল এক্স ড্রাগন। লি আর ওর টিম কম্পিটিশনে জিতে যায়। অন্যদিকে সু আর চেন ওদের ইউনিভার্সিটিতে চলে আসে। ইউনিভার্সিটির প্রতিটি ক্লাব নতুন স্টুডেন্টদেরকে তাদের ক্লাবে নিচ্ছিল। সুয়ের স্কেটিং তো খুবই পছন্দ ছিল, তাই সে স্কেটিং গ্রুপে পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে। তারপর সে তার রুমে চলে যায়। ওর রুমমেটের নাম ছিল শিয়া। ওরা দুজন আগে থেকেই পরিচিত ছিল, আর ওদের মধ্যে ভাবও ছিল। সু অনেক দূর জার্নি করে আসার ফলে ওর টায়ার্ড লাগছিল, তাই ও ছেলেদের ওয়াশরুমে শাওয়ার নিতে যায়। ওর পাশে ওয়াশরুমে লিও শাওয়ার নিতে আসে। লি সুয়ের কাছে ওর শ্যাম্পুটা চায়, তবে লি কিন্তু জানতো না যে ওর পাশের ওয়াশরুমে যে শাওয়ার নিচ্ছে সে আসলে একটা মেয়ে। সু তো তাকে শ্যাম্পুটা দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে আসে। তবে সেখানে পুরো এরিয়াতেই সিসিটিভি ক্যামেরা ছিল। ফুটেজে সুকে দেখা গেল ওর ফেস ক্লিয়ার বোঝা যায় না। এদিকে লি শাওয়ার শেষে বেরিয়ে আসে আর নিচে একটা আইডি কার্ড পড়ে থাকতে দেখে। ও আইডি কার্ডটা তুলে দেখে এটা সুয়ের আইডি কার্ড। সুকে দেখে লি তো অবাক হয়ে যায়। কেন অবাক হয় সেটা তো আমরা একটু পরই জানতে পারবো। যাক, পরের দিন সকালে সু ওর আরেকটা রুমমেটের সাথে পরিচয় হয়। ওর নাম ছিল লিউইং। তারপর সু চেনকে কল করে বলে ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে ডিপার্টমেন্টের সামনে অপেক্ষা করতে। তারপর সু শিয়াকে নিয়ে ক্লাস করতে আসে ডিপার্টমেন্টে। চেন শিয়াকে দেখে প্রেমে পড়ে যায়। এদিকে লিকে ওর ম্যানেজার বলে তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তো অনেকেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেছে, তুমি দেখো এদের মধ্যে তুমি কাকে সিলেক্ট করবে। লি তো ফর্মগুলোর মধ্যে সুয়ের ফর্মও দেখতে পায়। এটা দেখে ও আরো বেশি অবাক হয়ে যায়। তখন ওর ছোটবেলার পার্সোনালিটি বলে আরে ও তো সে মেয়েটা, তুমি ওকে কোনোভাবেই তোমার জীবনে আসার সুযোগ দিও না। কিন্তু লি তো ওর কথা কানে না দিয়ে ম্যানেজারকে বলে আমি এই মেয়েকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিলেক্ট করলাম, ওকে যে করেই হোক এই কাজ করার জন্য রাজি করাও। অন্যদিকে অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে যে আইস অফ গডকে রাতের বেলা ওয়াশরুমে একটা মেয়ে ফলো করছিল। চেন আর শিয়া মেয়েটার ছবি নিয়ে কথা বলছিল। সু তো ছবিটা নিয়ে দেখে এটা ওরই ছবি, কিন্তু ফেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা দেখে সে তো কিছুটা স্বস্তি পায়। ওরা তো এসব নিয়ে কথা বলছিল আর হাঁটছিল। দূর থেকে সুয়ের কাজিন জুরান সুকে দেখতে পায়। জুরান সুকে হিংসা করত। এদিকে ম্যানেজার সুকে ম্যানেজ করে জানায় যে ও চাকরিটা পেয়ে গিয়েছে আর ওকে দেখা করতে বলে কন্ট্রাক্টে সাইন করার জন্য। সু তো চাকরি পেয়ে গিয়েছে দেখে খুশিতে লাফাতে থাকে। তারপর তো সে ম্যানেজার মার সাথে যায় দেখা করতে। ম্যানেজার মার ওকে সব কাজ বুঝিয়ে দেয়। সু তো এখানে ম্যানেজার মারকে বলে শুনেছিলাম আপনাদের আইস অফ গডকে একটা মেয়ে নাকি গোসল করতে দেখে ফেলেছিল, আপনারা কি জানেন সেই মেয়েটা কে? ম্যানেজার মার বলে সে মেয়েটার চেহারা সিসিটিভি ক্যামেরাতে স্পষ্ট দেখা যায়নি। এটা শুনে সু নিশ্চিত হয় যে তাকে কেউ চিনতে পারেনি। তারপর সে কন্ট্রাক্টে সাইন করে দেয়। লি যখন জানতে পারে সু কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে তখন তো সে একটা শয়তানি স্মাইল করে। তারপর সু আইস অফ গড মানে লিয়ের সাথে দেখা করতে যায়। লিকে দেখে তো ওর অনেকটা চেনা চেনা মনে হচ্ছিল। অনেকক্ষণ মনে করার পর সুয়ের মনে পড়ে এটা ওর ছোটবেলার বন্ধু যার সাথে সে প্রাইমারি স্কুলে পড়তো। সু তো খুশি হয়ে বলে আরে তুমি লি না? লি বলে হ্যাঁ। সু লিয়ের সাথে বসের মতো বিহেভিয়ার করতে থাকে। লি বলে আমি তোমার বস, আজ থেকে আমি যা বলবো তাই হবে। সু তো লিয়ের এমন বিহেভিয়ার দেখে কিছুটা অবাকই হয়। তখনই ফ্ল্যাশব্যাকের সিন থেকে আমরা জানতে পারি ছোটবেলায় সবসময় সু লিকে বুলি করত, ওর উপর বসগিরি করত। সু তো পুরোপুরি লিকে কন্ট্রোল করত। বর্তমানে লি এসব কিছু বদলা নেওয়ার জন্যই সুকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল। পরের দিন লি যেখানে স্কেটিং করে সু সেখানে চলে আসে। লি ওর টিমমেটদের বলে ও আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, তোমাদের যার যেটার প্রয়োজন হয় তোমরা ওকে
বলবে। সু তো অবাক হয়ে লিকে বলে, আমি তো শুধু তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। লি বলে, আমার অ্যাসিস্ট্যান্ট মানেই সবার অ্যাসিস্ট্যান্ট। তারপর লি সুকে বলে, আমার খিদে পেয়েছে, যাও আমার জন্য গিয়ে খাবার নিয়ে আসো। লি সুকে অনেকগুলো খাবারের আইটেম নিয়ে আসতে বলে, তাও মাত্র 15 মিনিটের মধ্যে। সু 15 মিনিটের মধ্যে সবগুলো খাবার নিয়ে আসে। লি বলে, তুমি স্যুপ আনতে ভুলে গিয়েছো, 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি নিয়ে আসো। সু 10 মিনিটের মধ্যে ওর জন্য স্যুপ নিয়ে আসে। লি বলে, এখানে থাকা বড় বক্সগুলো সরিয়ে ফেলো। সু ওর কথা মতো সবগুলো বক্স সেখান থেকে সরিয়ে ফেলে। কাজ করতে করতে ওর অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। ছোটবেলায় সু তো লিকে দিয়ে ওর স্কুল ব্যাগ বহন করাতো। লি এখন সেসবেরই প্রতিশোধ নিচ্ছিল। পরে রাতের বেলা লি স্কেটিং করছিল, আর সু অপেক্ষা করছিল কখন ওদের স্কেটিং শেষ হবে আর ওর নিজে স্কেটিং প্র্যাকটিস করবে। এইভাবে অপেক্ষা করতে করতে বেচারি সু সেখানেই ঘুমিয়ে যায়। স্কেটিং শেষে দুষ্ট লিতো সুকে না ডেকে উল্টো কলম দিয়ে ওর মুখে হাবিজাবি এঁকে দেয়। পরে বাসায় যাওয়ার সময় লি সুকে বলে, আমার সাইকেলে করে যাবে। সু আর সাইকেলে উঠতে নিলে লি সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। ফলে ধপাস করে সু নিচে পড়ে যায়। লি তো ওর এই অবস্থা দেখে মজা নিতে থাকে আর হাসাহাসি করে সেখান থেকে চলে যায়। এতে সুয়েরও লিয়ের উপর প্রচন্ড রাগ হয়। সু রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজন তো অদ্ভুত ভাবে ওর দিকে তাকিয়ে থাকে। তবে সু তো কিছুই বুঝতে পারছিল না যে লোকজন তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। এবার সু যখন ওর রুমে আসে তখন ওর রুমমেটেরা ওর মুখের এই অবস্থা দেখে হাসতে থাকে। সু প্রথমে কিছু বুঝতে পারছিল না। পরে যখন আয়নাতে নিজের মুখ দেখে তখন লিয়ের নাম নিয়ে জোরে চিৎকার করতে থাকে। পরের দিন সুয়ের লিয়ের সাথে দেখা হলে ও লিয়ের মাথায় জোরে ধাক্কা মারে আগের দিন ওর মুখে এসব আঁকার জন্য, আর বলে, আমি আর তোমার কাজ করব না, তুমি আমাকে ফায়ার করে দাও। লি বলে, আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে আমার পেনাল্টি দিতে হবে। কন্ট্রাক্টে এটাই লেখা ছিল, এটা না করলে তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আমাকে টাকাগুলো দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। এটা বলে ও সেখান থেকে চলে যায়। তারপর সু ওর বন্ধুদের সাথে লাঞ্চ করতে যায়। সেখানে তো ও চ্যান ভেবে অন্য একটা ছেলের পিঠে থাপ্পড় মারে। পরে যখন বুঝে এটা চ্যান না তখন ও ছেলেটার কাছে ক্ষমা চায়। তারপর সু ওর বন্ধুদের সবটা খুলে বলে যে লি ওর সাথে কি কি করেছে। ওরা সবাই প্ল্যান করে যে ওরা লিয়ের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারটা চুরি করে নিবে। তারপর ওরা কন্ট্রাক্ট পেপার চুরি করতে আসে। সু বলে, তোরা বাহিরে পাহারা দে, আমি গিয়ে ভিতর থেকে কন্ট্রাক্ট পেপারটা চুরি করে আনি। এটা বলে সে তো ভিতরে ঢুকে যায় আর কন্ট্রাক্ট পেপারটা খুঁজতে থাকে। এদিকে চ্যান শিয়াকে বলে, পাশে আইস অফ গড স্কেটিং করছে, চলো আমরা সেটা দেখতে যাই, এখানে এখন কেউই আসবে না। ওরা দুজন তো সুকে সেখানে একা রেখে খেলা দেখতে চলে যায়। ওরা দুজন খেলা দেখছিল। এদিকে সু কন্ট্রাক্ট পেপারটা খুঁজে পায়। ও সেখান থেকে চলে আসবে ঠিক সে সময় ম্যানেজার মার সেখানে চলে আসে। সু তো ম্যানেজারের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর ড্রেসিং রুমে লুকিয়ে পড়ে। যখন ও বুঝতে পারে এদিকে সবাই আসছে তখনও একটা লকারের মধ্যে লুকিয়ে পড়ে। সবাই সেখানে ড্রেস চেঞ্জ করছিল। সু আবার যে লকারের মধ্যে লুকিয়েছিল সেটা ছিল লিয়ারি লকার। লি তো লকারটা খুললে সুকে সেখানে দেখে একদম টাসকি খেয়ে যায়, কিন্তু ওকে কিছু না বলে সে আবারও লকারটা বন্ধ করে দেয়। সু মনে মনে বলে, ওকে আমাকে দেখতে পাইনি, আমাকে কিছু বললো না কেন। কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যাওয়ার পর লি আবারও লকারটা খোলে আর সুয়ের হাতে কন্ট্রাক্ট পেপার দেখে বলে, তুমি এটা চুরি করতে এসেছিলে। লি সুয়ের কাছ থেকে জোর করে কন্ট্রাক্ট পেপারটা নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। লি বলে, আমাকে এটা দিয়ে দাও। সু কন্ট্রাক্ট পেপারটা নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখে আর বলে, দেখি এবার কিভাবে এটা নাও। সু মনে করেছিল লি কিছুটা হলেও ভদ্র, ওর গায়ে হাত দিবে না, কিন্তু লিও তো বদমাশ কম ছিল না। সে সুকে অবাক করে দিয়ে ওর বুকের ভিতর থেকে কন্ট্রাক্ট পেপারটা বের করে নিয়ে নেয়। সু তো এটা দেখে একদম আকাশ থেকে পড়ে। লি বলে, এসব চালাকি বাদ দিয়ে মনোযোগ দিয়ে কাজ করো। ফলে সুয়ের তো আর কিছুই করার থাকে না। ওর রেগে সেখান থেকে চলে আসে। লি ওর এই অবস্থা দেখে হাসতে থাকে। তারপর রাতের বেলা সু রেগে ছিল কন্ট্রাক্ট পেপার চুরি করতে পারেনি বলে। শিয়া ওর রাগ ভাঙানোর চেষ্টা করছিল। তখন লি সুকে মেসেজ দিয়ে বলে, কাল সকালে ওর সাথে লাইব্রেরিতে দেখা করতে। পরের দিন সু লিয়ের সাথে লাইব্রেরিতে দেখা করতে যায় আর ওর উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকে। সেখানে আরো অনেক স্টুডেন্ট ছিল দেখে পরে সে চুপ হয়ে যায়। লি বসে বসে পড়াশোনা করছিল। ওকে দেখে সুও পড়তে বসে, কিন্তু সে একটা অঙ্ক বুঝতে পারছিল না। লি ওর পাশে বসে অঙ্কটা অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়। দূর থেকে কেউ একজন ওদের এই অবস্থার ছবি তুলে নেয়। সু খারাপ স্টুডেন্ট বলে লি ওর মজা নিচ্ছিল। তারপর লি সুকে ল্যাবে পাঠায়। সু সেখানে গিয়ে একটা
বক্সের মধ্যে ওর এটা দেখতে পায়। ফলে সু তো বুঝতে পারে যে লি জেনে গিয়েছে যে ওই দিন রাতে সু লিয়ের সাথে শাওয়ার নিয়েছিল। এইসব দেখে সু আরো রেগে যায়। ও আবারও লাইব্রেরিতে ফিরে আসে আর লিয়ের সাথে ঝগড়াঝাটি করতে থাকে। সু বলে আমি তোকে ছাড়বো না, কিন্তু সেখানে অনেকে থাকায় ও কিছু করতেও পারছিল না। লি তো ওর কথায় তেমন একটা পাত্তা না দিয়ে ওর দিকে শুধু তাকিয়ে থাকে। এদিকে তখনও কেউ একজন লুকিয়ে ওদের ছবি তুলছিল। পরের দিন তো ওদের ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এটা দেখে সুয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সু শিয়ার ফোন থেকে সেই পোস্টে কমেন্ট করে, আমি এই মেয়েটাকে চিনি, ও আমার রুমমেট। আইসগড ওকে ছোটবেলা থেকেই পছন্দ করে, এখনো আইসগডের অ্যাসিস্ট্যান্ট। আইসগড আমার রুমমেটকে সারাদিন কুকুরের মতো খাটায়, এই জন্য ঠিক মতো ঘুমাতেও পারে না। তোমরা কেউ যদি চাও তাহলে আমার রুমমেটের হয়ে কালকে সকালে গিয়ে লিকে ব্রেকফাস্ট দিতে পারো। পরের দিন সকালের সিনে দেখা যায় লি এক্সারসাইজ করছিল। তখন জুরান ওকে দেখে। জুরান প্রথম দেখাই ওর প্রেমে পড়ে যায়। এদিকে লি সুকে কল করে আর বলে আমার ব্রেকফাস্ট নিয়ে আসো। সু বলে চিন্তা করো না, ঠিক সময়ে ব্রেকফাস্ট পেয়ে যাবে। লি তো ওর কথা শুনে অবাক হয়ে যায়। সে সময় লিয়ের একজন মেয়ে ফ্যান ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। লি বুঝতে পারে এটা সুয়ের চালাকি। এই সবকিছু আবার এতক্ষণ ধরে জুরান দেখছিল। পরের সিনে জুরান সুকে বলে, তুমি নাকি আইসগডের অ্যাসিস্ট্যান্ট, তুই চিন্তা করিস না, কাল থেকে আমি ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে যাব। পরের দিন জুরান লিয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে যায় আর বলে, আমি সুয়ের কাজিন। সু অনেক কেয়ারলেস একটা মেয়ে, ও তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারবে না। এখন থেকে আমি তোমার প্রতিদিন ব্রেকফাস্ট দিয়ে যাব। সে সময় সু আবার সেখান দিয়ে যাচ্ছিল। ও তো এসব দেখে খুশি হয় যে ওর একটা কাজ কমে গিয়েছে। তারপর আমরা ওই রেস্টুরেন্টের ছেলেটাকে দেখতে পাই। ছেলেটার নাম ছিল ইয়ান। ইয়ান ফিগার স্কেটিং করে, মানে স্কেটিং এর মাধ্যমে ডান্স করে। সু ওর পারফরমেন্স দেখে ওর উপর একদম ইমপ্রেস হয়ে যায়। ইয়ান ইন্টারন্যাশনাল টিমে খেলে, এই জন্য ওর কোচরাও ওকে অনেক বেশি পছন্দ করে। তখন লিয়ার ওর টিম আসে সেখানে প্র্যাকটিস করার জন্য। ইয়ানের কোচ বলে ও এখন এখানে প্র্যাকটিস করবে। আইস হকিং প্লেয়াররা বলে আমরা এখন এখানে প্র্যাকটিস করব। এটা নিয়ে ওদের মধ্যে তো ঝামেলা হচ্ছিল। তখন কোচ বলে ইয়ান আর লিয়ের মধ্যে কম্পিটিশন হয়ে যাক, দেখি কে সেরা। ইয়ান ফিগার স্কেটিং করে দেখাবে আর লি ওর স্টেপগুলো কপি করে দেখাবে। ইয়ান কম্পিটিশন করতে চাইছিল না, কিন্তু সু ওকে সাপোর্ট করে। তারপর ইয়ান ফিগার স্কেটিং করে দেখায় আর লি ওর স্টেপগুলো কপি করে দেখায়। লি প্রথম দুইটা স্টেপ কপি করতে পারলেও শেষেরটা করতে পারে না, এই জন্য লি কম্পিটিশনে হেরে যায়। তখন লিয়ের ফ্রেন্ড জিয়াং বলে ওদের ফিগার স্কেটিং করার জুতা একরকম আর আমাদের জুতো অন্যরকম, তাই লি হেরে গিয়েছে। লি হেরে যাওয়ায় সু তো মনে মনে প্রচন্ড খুশি হচ্ছিল। তারপর সু ইয়ানের সাথে গল্প করছিল। তখন লি ওদের কথা লুকিয়ে শুনছিল। সু ইয়ানের সাথে কথা বলছে দেখে লি তো জেলাস হয়, তাই ও সুকে বিরক্ত করতে থাকে। লি বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার এখন পানি পিপাসা পেয়েছে, তুমি আমাকে পানি এনে খাওয়াও। সু রেগে লিকে এমন ভাবে পানি খাওয়ায় যে বেচারার অবস্থা একদম খারাপ হয়ে যায়। লি আর কিছুই বলতে পারে না। এসব দেখে ইয়ান তো হাসতে থাকে। তারপর সু ইয়ানকে নিয়ে লাঞ্চ করতে আসে। ইয়ান কোনো মাংস খাচ্ছিল না। সু মনে করে অনেক গরিব, তাই ঠিক মতো মাংস খেতে পারে না। এজন্য সু নিজের প্লেটের মাংস ইয়ানকে খেতে দেয়। এইসব দেখে লি তো রেগে যায় আর মনে মনে বলে ছোটবেলা থেকে সবসময় ও আমার মাংস খেয়ে নিত, এখন কি না অন্য কাউকে নিজের মাংস খাওয়াচ্ছে। লি রেগে সুকে বলে তুই একটা অসভ্য, তুই সবসময় আমার প্লেটের মাংস খেয়ে নিতি। সু বলে হ্যাঁ আমি অসভ্য, আর আমি তোর প্লেটের মাংস আবারও খেয়ে নিব। এটা বলে সু তো লিয়ের প্লেটের মাংসগুলো খেতে থাকে আর বলে এবার তুই কি করবি। লি তো ওকে ওর প্লেটটাই দিয়ে দেয় আর বলে নে পুরাটাই খেয়ে ফেল। ওরা দুজন এটা নিয়ে ঝগড়া করছিল। তখন জিয়াং এসে লিকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। তারপর রাতের বেলা সু স্কেটিং করতে আসে। স্কেটিং করতে এসে সে তো অতীতের কথা মনে করতে থাকে। ছোট থাকতে সু স্কেটিং করত, ও এত ভালো স্কেটিং করত যে ও মেডেল পেয়েছিল, কিন্তু এখন সে কেন স্কেটিং ছেড়ে দিয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর সু একা একা স্কেটিং করতে থাকে। স্কেটিং করতে করতে ও সেখানে টায়ার্ড হয়ে শুয়ে থাকে। সে সময় লি সেখানে ওর ব্যাগ নিতে এসে ওকে এভাবে শুয়ে থাকতে দেখতে পায়। পরের সিনে দেখি সু আর ইয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল।
তখন একটা বল সুয়ের গায়ে পড়তে নিচ্ছিল। ইয়ান বলটা হাত দিয়ে ঠেকাতে গিয়ে ওর হাতে থাকা ফোনটা পড়ে ভেঙে যায়। ফোনটা ছিল একটা বাটন ফোন। সু এটা দেখে মনে করে ইয়ান একটা গরিব ছেলে, সেজন্য একটা স্মার্টফোনও কিনতে পারে না। সুয়ের তো ওর জন্য প্রচন্ড খারাপ লাগে। তাই সু ইয়ানের হাত ধরে দৌড়ে ওকে নিয়ে হলের সামনে চলে আসে। তারপর ওকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে যায়। এবার সু ইয়ানকে নিজের পুরনো একটা ফোন দিয়ে বলে, এটা আমার পুরনো ফোন, কিন্তু এটা অনেক ভালো চলে, তুমি এখন থেকে এটা ব্যবহার করো। ইয়ান কিন্তু গরিব ছিল না, সু ওকে ভুল ভাবছিল। ইয়ান প্রথমে ওর ফোনটা নিতে চায় না, পরে সু জোর করলে ইয়ান ওর থেকে ফোনটা নিয়ে নেয়। এবার ইয়ান সুয়ের ফোনে থাকা ওর পুরনো ছবিগুলো দেখতে থাকে। ইয়ান কিন্তু আস্তে আস্তে সুয়ের প্রেমে পড়ে যাচ্ছিল। এদিকে সু বসে বসে চিপস খাচ্ছিল। তখন ওর বন্ধু চেন ওকে কল করে আর বলে, আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। এই শুনে সু তো ওদের সাথে দেখা করতে চলে যায়। চেন আর শিয়া কয়েকটা ছেলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে। ওই ছেলেরা ওদেরকে বলছে চেন যদি ওদেরকে স্কেটিং রেসে হারাতে পারে তাহলে ছেলেগুলো নুড হয়ে ঘুরবে, আর চেন যদি হেরে যায় তাহলে শিয়াকে ওই ছেলেগুলোর হাতে দিয়ে দিতে হবে। সু ছেলেটাকে বলে, চেন আমার বন্ধু, তাই আমি ওর হয়ে স্কেটিং করব। ছেলেটা বলে, তুমি তো একটা মেয়ে, তুমি কিভাবে খেলবে? ওরা তো সুকে নিয়ে মজা করছিল। তখনই সেখানে লি আসে আর বলে, আমি ওর হয়ে স্কেটিং করব। সু বলে, না, আমি নিজে স্কেটিং করব। তারপর রেসটা শুরু হয়। তখন ইউনিভার্সিটির একজন ম্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসটা দেখছিল। এদিকে সু রেসে অনেকটাই পিছিয়ে ছিল। তখন সে ওর অতীতের কথা মনে করতে থাকে যে ও কিভাবে প্রতিবার জিতে যেত। এসব ভাবতে ভাবতে ওর রেসে অনেকটাই এগিয়ে যায় আর ফাইনালি জিতেও যায়। সু জিতে যাওয়াতে সবাই তো অনেক খুশি হয়। এবার ওই ছেলেগুলোর নূর হয়ে ঘুরার পালা। ওরা যখন জামা কাপড় খুলতেই যাবে তখন সু বলে, যা, এবারের মতো তোদেরকে মাফ করে দিলাম। রেসে জিতে যাওয়াতে ওরা সবাই তো পার্টি করতে শুরু করে, শুধু লি ছাড়া। কিছুক্ষণ পর লিও সেখানে চলে আসে। ওরা কেউ কিন্তু লিকে এখানে ইনভাইট করেনি, ও নিজে থেকে এখানে এসেছে। এখানে ইয়ান আর সু পাশাপাশি বসেছিল। এদিকে লিয়ের তো অনেকটাই জেলাস হয়, তাই সে সুকে সরিয়ে দিয়ে ওদের দুজনের মাঝখানে বসে পড়ে আর সুকে বলে, আমাকে চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে দাও। সু বলে, আমি পারবো না, তুই এখান থেকে চলে যা। লিওকে নিয়ে বাহিরে যায় আর বলে, প্রতিটা চিংড়ির খোসা ছাড়ানোর জন্য আমি তোকে 100 টাকা করে দিব। টাকার কথা শুনে সুয়াকে খোসা ছাড়িয়ে দিতে রাজি হয় আর বলে, মনে রাখিস, খোসা ছাড়িয়ে দেওয়ার পর তুই আমাকে টাকাগুলো দিয়ে দিবি। তারপর সু ভিতরে এসে চিংড়ির খোসাগুলো ছাড়াতে থাকে। এভাবে চিংড়ির খোসা ছাড়াতে ছাড়াতে 7,000 টাকা জমা হয়ে যায়। সু লিয়ের থেকে ওর টাকাগুলো চায়, কিন্তু লি ওকে টাকাগুলো দেয় না। তারপর ওরা সবাই একসাথে ড্রিঙ্কস করে আর মজা করে। ড্রিঙ্কস করে ওরা সবাই ড্রাঙ্ক হয়ে যায়। সু তো ইয়ানকে নিজের সাইকেলে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওরা দুজনেই ড্রাঙ্ক থাকায় সাইকেল থেকে পড়ে যায়। সেই সময় লিয়ার তার ফ্রেন্ড জিয়াং সে পথ দিয়ে যাচ্ছিল। ওদেরকে পড়ে যেতে দেখে দুজন তো দুজনকে নিজেদের সাথে করে নিয়ে যায়। ওদের দুজনকে নিয়ে ওরা দুজন দুদিকে হাঁটা ধরে। জিয়াং ইয়ানকে ওর বাড়িতে নিয়ে যায়। ইয়ান অনেক বড় একটা বিলাসবহুল বাড়িতে থাকতো। জিয়াং তো ইয়ানের এই বাড়ি দেখে একদম হতবাক হয়ে যায়। এদিকে লি সুকে নিয়ে একটা হোটেলে আসে, কারণ এতক্ষণে সুয়ের হল বন্ধ হয়ে গিয়েছে আর এখন তাকে তো সেখানে দিয়ে আসা সম্ভব না। ড্রাঙ্ক অবস্থায় সু লিকে বিরক্ত করতে থাকে। সু তো এখানে লিয়ের গায়ে বমিও করে দেয়। বেচারা লিয়ের অবস্থা খারাপ। সে সুয়ের জামা কাপড় পরিষ্কার করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে সুয়ের ঘুম ভাঙলে ও ইয়ানকে কল করে আর ওকে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ বলে। ইয়ান বলে, আমি তো তোমাকে পৌঁছে দেইনি। সু এটা শুনে চিন্তায় পড়ে যায় আর বলে, তাহলে কে আমাকে এখানে রেখে গিয়েছে? ইয়ান বলে, হয়তো লি। তারপর আমরা নতুন একটা ক্যারেক্টারকে দেখতে পাই, ওর নাম হলো ইউ। ও বিদেশ থেকে এসেছে, ও স্কেটিং করে। ও জিয়াং আর লিয়ের বন্ধু। অন্যদিকে সু তার বন্ধুদের সাথে স্কেটিং করতে আসে। আজকেও সে কোচ সুকে দেখছিল, যে কিনা রেসের দিন সুয়ের স্কেটিং দেখেছিল। আজকে এখানে ইউও স্কেটিং করছিল। সু তো স্কেটিং এ ওর কাছে হেরে যায়, এই জন্য ওর মনটা খারাপ হয়ে যায়। পরের সিনে লি সুকে ফোন করে ডেকে পাঠায় আর বলে, তোমাকে 1 মাস আমার সাথে এক্সারসাইজ ট্রেনিং করতে হবে। সুকে বাধ্য হয়ে ট্রেনিংটা করা লাগে, কারণ ও এখন চাকরিটা ছাড়তে পারবে না। ওকে আরো 1 মাস এই চাকরিটা করতেই হবে, তারপর ছাড়তে হবে। ট্রেনিং করতে করতে অবশেষে 1 মাস পূর্ণ হয়ে যায়। সু ঠিক করে নিয়েছিল যে সে এই চাকরিটা ছেড়ে দিবে। এই জন্য সে ম্যানেজার মার সাথে গিয়ে দেখা করে আর বলে, আমি এই চাকরি
চাকরিটা ছেড়ে দিব। ম্যানেজার মার বলে, তোমাকে এই চাকরি ছাড়তে হলে 45,000 টাকা দিতে হবে, কারণ তুমি আইসগডকে একদিনও ব্রেকফাস্ট দাওনি, তুমি তোমার কাজটা ঠিক মতো করনি, তুমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়েছো, যার জন্য তোমাকে জরিমানা দিতে হবে। তারপর সু টাকা জোগাড় করার জন্য ওর বাবা মার কাছে অনেক বাহানা করতে থাকে, কিন্তু ওর বাবা মা ওকে এতগুলো টাকা দিতে রাজি হয় না। এই জন্য সু তো রেগে যায়। ওর ইচ্ছা করছিল লিকে ছোটবেলার মতো তুলে আছাড় মারতে। সু লিকে আছাড় মারার চেষ্টা করে, কিন্তু লি এখন বড় হয়ে গিয়েছে, তাই সু আর তাকে আছাড় মারতে পারে না। ওরা দুজন তো ধস্তাধস্তি করছিল, তখনই ম্যানেজার মার ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে আর মনে মনে অন্য কিছুই ভেবে নেয়। তারপর সু ইয়ানকে নিয়ে একটা একুরিয়ামে আসে, কারণ ইয়ান এখনো একুরিয়ামে যায়নি। ওরা দুজন সেখানে একসাথে অনেক মজা করছিল। এদিকে লি বারবার সুকে ফোন করছিল, কিন্তু ওকে ফোনে পাচ্ছিল না। আজকে আবার ইয়ানের জন্মদিন ছিল, তাই সু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একুরিয়ামে নিয়ে এসেছিল। ওরা একসাথে মজা করছিল। তখন লি সুকে কল করে বলে, আমার একটা পার্সেল আসবে, তুই 15 মিনিটের মধ্যে পার্সেলটা রিসিভ করে আমাকে দিয়ে যাবি। সু বলে, আমি এখন এমন জায়গায় আছি, এখান থেকে 15 মিনিটে যাওয়া কোনোভাবেই সম্ভব না। লি বলে, আমি তো এত কিছু জানি না যে তুই কিভাবে আনবি, কিন্তু আমার পার্সেলটা এখনই লাগবে। সুকে তো বাধ্য হয়ে ইয়ানকে সেখানে রেখেই পার্সেল রিসিভ করতে যেতে হয়। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি হচ্ছে দেখে লিয়ের সুয়ের জন্য খুবই চিন্তা হচ্ছিল। ও দেখে সু তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পার্সেলটা নিয়ে আসছে। বৃষ্টির মধ্যে এভাবে পার্সেলটা নিয়ে আসার সময় সু হুচটকে পড়ে যায়। লি দেখে সুয়ের কাছে একটা ছাতাও নেই। লি মনে মনে বলে, আমি কি ওর সাথে বেশি খারাপ করে ফেলেছি? আমার কি এত বেশি করা উচিত হয়নি? লিয়ের তো মনে হচ্ছিল ও আজকে সুয়ের সাথে অনেক বেশি করে ফেলেছে, এই জন্য সে এবার সুয়ের জন্য একটা ছাতা নিয়ে আসে। কিন্তু ও আসার আগেই ইয়ান সুয়ের জন্য ছাতা নিয়ে সেখানে হাজির হয়ে যায়। লি ছাতা নিয়ে আর সামনে যেতে পারে না। এদিকে সুয়ের তো আজকে বৃষ্টিতে ভিজে লির উপর প্রচন্ড রেগে গিয়েছিল। ও লিকে ওর পার্সেলটা দিয়ে বলে, আমি আর তোর চাকরি করব না, আমাকে যদি নিজের রক্ত বিক্রি করেও তোর টাকা দিয়ে দিতে হয়, তাহলে আমি রক্ত বিক্রি করেই তোর টাকা ফিরিয়ে দিব, তারপরও চাকরি করব না। এসব বলে তো সে ইয়ানের উপর অনেক বেশি রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ইয়ান সুকে 45,000 টাকা দিয়ে দেয়। সু বলে, তোমার মতো গরিব স্টুডেন্টের কাছে এত টাকা কিভাবে আসলো? ইয়ান বলে, আমি গরিব স্টুডেন্ট না। আজকে তো ইয়ান সুয়ের সব ভুল ধারণা দূর করে দেয়। তারপর সু লিকে টাকাগুলো দিয়ে দেয় আর বলে, আজ থেকে আমি আর তোর কাজ করব না। এখানে লিয়েরও গিল্টি ফিল হচ্ছিল, তাই ও সুকে টাকাগুলো ফিরিয়ে দিতে চায়, কিন্তু সু ওর থেকে টাকাগুলো ফেরত নেয় না। চাকরি ছেড়ে দেওয়ার পর সু অনেক শান্তিতে ছিল, তাই সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা পার্টিতে আসে। সে পার্টিতে লিও তার বন্ধুদের নিয়ে এসেছিল। আমরা সেই পার্টিতে জুরানকেও দেখতে পাই। জুরান সুকে পার্টিতে দেখে ওর মাথায় দুষ্ট একটা বুদ্ধি আসে। জুরান সুকে বলে, তুই তো আজকে অন্যরকম একটা ড্রেস পরেছিস, দেখি তোর ড্রেসটা কেমন। জুরান তো ড্রেস দেখার নাম করে ইচ্ছে করে সুয়ের জামাটা ছিঁড়ে দেয়। তখন পার্টিতে থাকা সবাই সুয়ের দিকে তাকিয়ে থাকে। সে সময় লি নিজের জ্যাকেট সুকে পরিয়ে দেয় আর ওকে সবার সামনে প্রটেক্ট করে। পরে লি একা একা রাস্তা দিয়ে হাঁটছিল আর মনে মনে বলে, আমি কেন সবার সামনে সুকে প্রটেক্ট করলাম? তার মানে কি আমি ওকে মনে মনে ভালোবাসি? পরক্ষণেই বলে ওঠে, না না না, এটা হতেই পারে না, আমি ওর মতো একটা মেয়েকে কখনোই ভালোবাসতে পারি না। পরের দিন আমরা আরো একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। ও সুয়ের ইউনিভার্সিটিতে এসেছে। ও ছিল জার্নালিজমের একজন স্টুডেন্ট। ওকে কিন্তু ভালো করে মনে রাখবে, ওর সাথে সুয়ের একটা কানেকশন আছে। ওর জন্য সামনের গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গল্পটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো। যাই হোক, এবার আমরা সুকে দেখি লি সুকে একটা কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে, এটাতে সাইন করলে আমাদের দুজনের মধ্যে বস আর অ্যাসিস্ট্যান্টের মতো কোনো সম্পর্ক থাকবে না। সু তো কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। সু লিয়ের এত ভালো ব্যবহার দেখে অনেকটা অবাকই হয়। তারপর সু বসে বসে এটাই ভাবতে থাকে যে লি এতদিন তার সাথে এত বাজে ব্যবহার করেছে, সে কিনা এখন তার সাথে এত ভালো ব্যবহার করছে, এমনকি ওর টাকাও ফিরিয়ে দিয়েছে। এদিকে শ্যানকে দেখি, ও লিয়ের স্কেটিং দেখছিল। ও মূলত এখানে লিয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। সু আজকে লিয়ের টুর্নামেন্ট দেখতে এসেছিল। সুকে দেখে লি তো অনেক খুশি হয়ে যায়। আজকে টুর্নামেন্টে লি আর ওর টিম জিতে যায়, এতে সেখানে থাকা দর্শকরা খুশি হয়, সুও খুশি হয়। হঠাৎ ও সেখানে শ্যানকে দেখে অবাক হয়ে যায়। শ্যানও সুকে দেখতে পায়। শ্যানকে দেখে সু ওর হাতে থাকা ক্যাপটা সেখানে রেখেই তাড়াতাড়ি চলে যায়। শ্যান ক্যাপটা দেখে নিতে যায়। ও ক্যাপটা নেওয়ার আগে লি তো ক্যাপটা নিয়ে নেয়।
নেয়, কারণ ও জানতো এটা সুয়ের ক্যাপ, কিন্তু সে এটা বুঝতে পারছিল না শ্যান কেন সুয়ের ক্যাপটা তুলে নিচ্ছিল। তারপর শ্যান আর লি নিজেদের মধ্যে পরিচিত হয়। শ্যান লি এর ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু লি তো পুরাটা সময় অন্যমনস্ক ছিল। লি মনে মনে ভাবছিল শ্যানের সাথে সুয়ের আবার কি সম্পর্ক। এভাবে অন্যমনস্ক থাকার ফলে লি শ্যানের প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনতে পারে না, এই জন্য ঠিক করে উত্তরও দিতে পারে না। লি পুরোটা সময় ধরে সুকে নিয়ে ভাবছিল। এদিকে সু একা একা বসেছিল, তখনও অতীতের কথা ভাবতে থাকে। শ্যান সুয়ের চাইল্ডহুড ক্রাশ ছিল। ও বসে বসে অতীতের কথা যখন ভাবছিল, তখন লি ওর কাছে আসে আর বলে, তোমার আর শ্যানের মধ্যে সম্পর্ক কি? সু তো লিকে ওদের সম্পর্কের কথা বলতে শুরু করে। শ্যান সুয়ের হাই স্কুলের ক্রাশ ছিল। স্কুলে থাকতে শ্যান খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিল, এই জন্য স্কুলের সব মেয়েরাই ওর জন্য পাগল ছিল। সুও ওর জন্য অনেক পাগল ছিল। সু ওকে এতটাই পছন্দ করত যে ওকে সারাদিন ফলো করত। একদিন সু শ্যানকে ওর অনুভূতি সম্পর্কে বলে দেয়। শ্যান উত্তর দেওয়ার আগেই সুয়ের বন্ধু এসে ওকে ডেকে নিয়ে যায়, কারণ আজকে সুয়ের একটা স্কেটিং ম্যাচ ছিল। ও যদি আজকের ম্যাচে জিততে পারে তাহলে ও ন্যাশনাল টিমে খেলতে পারবে। তারপর সুয়ের ম্যাচ শুরু হবে। সেই সময় শ্যান ওকে মেসেজ পাঠায় যে, সু, আমি তোমার অনুভূতিকে সম্মান জানাই, কিন্তু আমার এখন মেন ফোকাস পড়াশোনা করা। আমি এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না, সরি। এই মেসেজটা দেখার পর সুয়ের মনটা তো খারাপ হয়ে যায়। তারপর ম্যাচ শুরু হয়, কিন্তু সু তো আর স্কেটিং এ মনোযোগই দিতে পারছিল না, এই জন্য স্লিপ খেয়ে পড়ে যায় আর ওর পায়ে মারাত্মকভাবে আঘাত পায়। তারপর থেকে সু আর কখনোই স্কেটিং করেনি, মানে আঘাতের জন্য স্কেটিং করতে পারে না। সুয়ের কাছ থেকে সবটা শুনে লিওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর রাতের বেলা লি শুয়ে শুয়ে সুয়ের কথাই ভাবছিল। সুয়ের প্রথম ভালোবাসা সাকসেসফুল হয়নি দেখে লি তো মনে মনে প্রচন্ড খুশি হচ্ছিল। পরদিন ম্যানেজার মার সুকে ডেকে পাঠায়। সু ওনার সাথে দেখা করতে গেলে সু তো কোচ চুকে সেখানে দেখতে পায়। কোচ চু ওর সাথে পরিচিত হয়। কোচ তো আগে থেকে ওর সম্পর্কে সবকিছু জানে। কোচ বলে, তুমি চাইলে আমাদের টিমে জয়েন হতে পারো, এই জন্য আমি তোমার একটা টেস্ট নিতে চাই। তারপর কোচ সুকে টেস্ট করতে নিয়ে যায়। সু ভালোভাবে স্কেটিং করার চেষ্টা করে, কিন্তু অনেকদিন প্র্যাকটিস না থাকার ফলে ও বেশি একটা ভালো পারফরমেন্স করতে পারে না। কোচ বলে, তোমার বেসিক জিনিস জানা আছে, কিন্তু তুমি অনেকদিন প্র্যাকটিস করনি বলে এখন তুমি ভালোভাবে পারফরমেন্স করতে পারছো না। সু তো মন খারাপ করে বাহিরে চলে আসে। তখনই লিওকে বলে, কোচ চুকে খুশি করা অনেক কঠিন, উনি অল্পতে সন্তুষ্ট হন না, তবে আমি জানি তুমি এত সহজে হাল ছেড়ে দিবে না, তুমি অবশ্যই ভালো করবে, আর একদিন ন্যাশনাল টিমেও জায়গা করে নিবে। এসব বলে লি তো সুকে মোটিভেট করার চেষ্টা করে। তারপর লি সুয়ের মন ভালো করার জন্য ওকে ক্যারাওতে নিয়ে যায়। ওরা দুজন সেখানে একসাথে অনেক মজা করে। তারপর লি সুকে ওর হলের সামনে ছেড়ে দিয়ে আসে। পরের সিনে আমরা শ্যান আর জুরানকে একসাথে দেখি। ওরা যেহেতু একই স্কুলে পড়তো, তাই ওরা আগে থেকে একজন আরেকজনকে চিনে। শ্যান জুরানকে বলে, সেদিন আমি সুকে ওই মেসেজটা পাঠাতে চাইনি, আমি ওর লাভ লেটার পড়ার পর ওকে বলতে চেয়েছিলাম যে আমারও তোমার প্রতি ভালো লাগা কাজ করে, আমি পড়াশোনা করে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, সেই সাথে তোমার সাথেও থাকতে চাই, কিন্তু ভুলবশত সেদিন আমি ওকে অন্য একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এটাও জানি সেদিন আমার জন্যই ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর ওর স্বপ্ন ভেঙে গিয়েছিল, এই জন্য তো আমি অনেক অনুতপ্ত। তারপর থেকে ও আর স্কুলেও আসতো না, আমি ওর জন্য অপেক্ষা করতাম, কিন্তু আমি সাহস করে ওর সাথে দেখা করতে পারিনি। এখনো আমার সাহস হচ্ছে না ওর সামনে যাওয়ার। জুরান বলে, ওকে ইমপ্রেস করতে আমি আপনাকে হেল্প করব। পরের সিনে দেখি কোচ সুকে ওনার টিমের বাকি মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। এর মানে হলো উনি সুকে ওনার টিমে নিয়ে নিয়েছে। তারপর সু আর শিয়া হেঁটে যাচ্ছিল, তখন ওদের শ্যানের সাথে দেখা হয়। এত বছর পর দেখা হয়, সু তো শ্যানের সামনে যেতে লজ্জা পাচ্ছিল। শ্যান সুকে বলে, আমি এতদিন সাহস করে তোমার সামনে আসতে পারিনি, ফাইনালি আমাদের এতদিন পর দেখা হয়ে গেল। সু বলে, এসব তো অনেক পুরনো কথা, সেগুলো আর এখন বলে লাভ নেই। শ্যান বলে, তুমি যে আমাকে লাভ লেটার দিয়েছিলে, আমি কি এখন তোমাকে সেটার উত্তর দিতে পারি? সু বলে, এগুলো তো অনেক আগের কথা, আমি তখন লাভ লেটারে কি লিখেছি সেটা তো আমার নিজেরও এখন মনে নেই। এই বলে সে এখান থেকে চলে যায়, মানে সু এক প্রকার ওকে রিজেক্ট করে দিয়েছে। তারপর সুয়ের ট্রেনিং শুরু হয়ে যায়। সু ইউর সাথে ট্রেনিং করছিল। এদিকে লি তো সুয়ের জন্য ওয়েট করছিল কখন সুয়ের ট্রেনিং শেষ হবে আর ও সুয়ের সাথে দেখা করবে। কিছুক্ষণ পর সুয়ের ট্রেনিং শেষ হয়। তারপর লি ইউর সাথে দেখা করতে যায়। ইউ কিন্তু মনে মনে লিকে আবার পছন্দ করে। লি ইউকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। ইউ মনে করে লিওকে প্রপোজাল করবে। এটা ভেবে অত মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু লি তাকে হতাশ করে দিয়ে বলে, তুমি যেহেতু সুয়েট টিমের একজন মেম্বার, তাই তুমি ওকে ভালোভাবে প্র্যাকটিস করিও, যাতে ও নিজের স্বপ্নটা পূরণ করতে
করতে পারে। এটা শুনে তো ইউর মনটাই খারাপ হয়ে যায়। তখনই জিয়াং সেখানে চলে আসে। জিয়াং আবার মনে মনে ইউকে পছন্দ করে, মানে ওদের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল স্টোরি চলছে আর কি। যাই হোক, তারপর রাতের বেলা সু আর ইয়ানকে একসাথে দেখে লি তো প্রচন্ড জেলাস হচ্ছিল। তারপর আমরা জানতে পারি ন্যাশনাল লেভেলে খেলার জন্য লিকে অন্য একটা শহরে যেতে হবে। সুকে ছেড়ে ওর অনেকদিন থাকতে হবে, তাই লিয়ের মনটা প্রচন্ড খারাপ ছিল। যাওয়ার আগে লি সুয়ের সাথে একবার দেখা করবে বলে ঠিক করে। এদিকে সু তো মনে প্রাণে তার প্র্যাকটিস করে যাচ্ছিল, কিন্তু স্কেটিং করার জন্য এখন ওর শরীর পুরোপুরি স্টেবল নয়। ইয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্কেটিং দেখছিল। ইয়ান সুকে বলে, স্কেটিং করার জন্য তোমার বডি এখনো পুরোপুরি রেডি নয়। তুমি যদি এভাবে নিজের বডির উপর প্রেসার দিতে থাকো তাহলে তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তুমি এভাবে প্রেসার নিয়ে স্কেটিং করতে পারবে না, তোমাকে রিল্যাক্স হয়ে স্কেটিং করতে হবে। সুয়ের মন শান্ত করার জন্য ইয়ান সুকে নিয়ে স্কেটিং করতে থাকে। স্কেটিং করতে করতে ওরা দুজন তো অনেকটাই কাছাকাছি চলে আসে। এখানে ইয়ান এক নজরে সুয়ের দিকে তাকিয়ে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল যে ও পুরোপুরি সুয়ের প্রেমে পড়ে গিয়েছে। ঠিক তখনই লি সুয়ের সাথে দেখা করতে সেখানে আসে, আর ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ভিতরে ভিতরে ফাটতে থাকে। এবার লি তো ইয়ানকে ভাগানোর জন্য মিথ্যা কথা বলে যে কোচ তোমাকে ডাকছে। ইয়ান সেখান থেকে চলে যাওয়ার পর লি সুয়ের দিকে রেগে তাকিয়ে থাকে। তারপর বলে, আমি হারবিনে চলে যাচ্ছি ট্রেনিং নেওয়ার জন্য, তুমি এ কয়দিন ভালোভাবে প্র্যাকটিস করো। দেখো এর ভিতরে তুমি আবার বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলো না, না হলে কোচ চু কিন্তু তোমাকে বকাবকি করবে। আসলে লিয়ের চিন্তা ছিল যখন ও থাকবে না তখন আবার সু নিজের বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে কিনা। তারপর লি সুয়ের সাথে স্কেটিং করার জন্য নেমে পড়ে, কিন্তু ও স্লিপ খেয়ে পড়ে যায়, কারণ ওর পায়ে তো স্কেটিং এর শু ছিল না। স্লিপ খেয়ে তো তারা একে অপরের উপরে পড়ে যায়, আর ওদের অ্যাক্সিডেন্টালি কিসও হয়ে যায়। কিস করার পর লি একেবারে মেয়েদের মতো লজ্জা পাচ্ছিল। লি বলে, এটা আমার ফার্স্ট কিস ছিল। এটা বলে অত তাড়াহুড়া করে মেয়েদের মতো সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এবার রাতের বেলা ওরা দুজনেই শুয়ে শুয়ে কিসের কথা ভাবছিল, আর লজ্জায় লাল টমেটোর মতো হয়ে যাচ্ছিল। ওদের মনে একজন আরেকজনের প্রতি ফিলিংস তৈরি হচ্ছিল। পরের দিন সকালে লি সুকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখছিল। ও ঘুমের মধ্যেই সুয়ের হাত মনে করে জিয়াং এর হাত শক্ত করে ধরেছিল। সুয়েরও তো একই অবস্থা ছিল। যাক, আজকেই লিয়ের অন্য শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু লি সুয়ের জন্য অপেক্ষা করতে থাকে যে সু কখন ওকে বিদায় দিতে আসবে। কিছুক্ষণ পর সু ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, আর ওকে অনেকগুলো কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওদের দুজনের নজর বারবার দুজনের ঠোঁটের দিকে যাচ্ছিল। তারপর লি সুকে বলে, তুমি কিন্তু তোমার বয়ফ্রেন্ড জোগাড় করতে লেগে যেও না, তুমি ভালোভাবে প্র্যাকটিস করো। এসব বলে লিওর থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে আসার পর লিয়ের ট্রেনিং শুরু হয়ে যায়। ওদের বিরোধী টিম ছিল কোরিয়ায়। লি তো ওর টিমের লিডার ছিল না, লিডার ছিল অন্য একটা ছেলে। এদিকে সু ইয়ানের সাথে মুভি দেখতে গিয়েছিল। মুভিতে কিসিং সিন দেখে সুয়ের তো ওর আর লিয়ের কিসের কথাটা মনে পড়ে যায়। ওরা দুজন আজকে সারাদিন একসাথে অনেক মজা করে। সে সময় লি সুকে কল করে। লি কলের মধ্যে ইয়ানের ভয়েস শুনে কোনো কথা না বলেই ফোনটা কেটে দেয়। সু বুঝতে পারে না লিয়ের আবার কি হলো। অন্যদিকে সুয়ের সাথে ইয়ান আছে শুনে লিয়ের মনটা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, পরের সিনে আমরা শিয়া আর চ্যানকে দেখি। ওদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। শিয়া তো এনিমেল খুবই পছন্দ করত, তাই ও আর চ্যান মিলে একটা এনিমেল শপ বানাচ্ছিল। পরের সিনে দেখি খেলা শুরু হয়ে গিয়েছে। সু ইয়ানকে নিয়ে একটা দোকানে আসে লিয়ের খেলাটা দেখার জন্য। এটা দেখে ইয়ান কষ্ট পায়, কারণ সু তার সাথে থেকেও লিয়ের অনেক বেশি কেয়ার করত। সু যখন টিভিতে খেলা দেখছিল তখনও লিয়ের চেহারা না দেখেই বলে দিতে পেরেছিল যে এটা লি। এটা দেখে ইয়ানের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর খেলা শুরু হয়ে যায়। সবাই খুব ভালোভাবেই খেলছিল, আর দেশের সকল মানুষ তো ওদের এই খেলা দেখছিল। সবাই ভাবছিল লিয়ের দলই জিতে যাবে, কিন্তু লিয়ের ভুলের কারণে ওর টিম হেরে যায়। এদিকে লিকে ওদের টিমের ক্যাপ্টেন এসে বলে, আমরা হেরে গিয়েছি, এটা আমাদের ভুল। আর তুমি যে বল পেয়েও সেটা পাস করনি, এটা তোমার ভুল, কারণ তুমি তোমার টিমমেটদের উপর ভরসা করতে পারো না। আসলে লি বলটা পাওয়ার পর যদি অন্য কাউকে পাস করতো তাহলে সে গোলটা দিয়ে দিতে পারত। লিওর টিমমেটদের উপর ভরসা করতে পারেনি, এই কারণেই বলটা পাস করেনি। ফলে ওরা তো হেরে গিয়েছে। লি যে হেরে গিয়েছে তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য সুয়াকে একটা মেসেজ পাঠায়, কিন্তু পরে ওর মনে হয় ওকে মেসেজ পাঠানো তার ঠিক হয়নি, তাই সে মেসেজটা ডিলিট করে ঘুমিয়ে পড়ে। এদিকে লি খেলায় হেরে যাওয়ায় অনেক চিন্তায় ছিল আর গিল্টিনেসে ভুগছিল। অন্যদিকে চ্যান আর শিয়া বাকিদের নিয়ে ওদের এনিমেল শপ উদ্বোধন করে ফেলে।
পরের সিনে দেখা যায় লিকে ওর কোচ বলে, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে তোমাকে তো কেউই পরিবর্তন করতে পারবে না। তুমি নিজেকে পরিবর্তন করবে কিনা এটা তোমার নিজের উপরই নির্ভর করে। পরের দিন লিয়ের সাথে ওর কোচ আবারও দেখা করতে আসে। ওর কোচ ওকে অনেক ইনফরমেশন এবং কিছু সাজেশন দেয়। যাওয়ার আগে ওকে একটা বক্সও দিয়ে যায় যেটা ইউকে দিয়েছিল। সেটার সাথে সু আবার একটা চিরকুট দিয়েছে। লি বক্সটা খুলে দেখে ইউ তাকে একটা কার্টুন গিফট করেছে আর সুয়াকে একটা ছবি গিফট করেছে। ছবিটা দেখে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় স্কুলে থাকতে টিচার লি আর সুকে একটা আর্ট কম্পিটিশনের দায়িত্ব দিয়েছিল, কিন্তু লি নিজে নিজে সব করছিল এবং সুকে কোনো পাত্তাই দিচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত লি একা একা পারে না, ওকে সুয়ের হেল্প নিতেই হয়। তারপর ওরা দুজন মিলে আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করে, তার জন্য ওরা একটা প্রাইজ পেয়েছিল। আর সেদিনের তোলা একটা ছবি সু এখন লিকে পাঠিয়ে দিয়েছিল। এটা দ্বারা সু লিকে বোঝাতে চেয়েছে যে মানুষ চাইলেই একা একা সবকিছু করতে পারে না, মাঝে মাঝে তাকে নিজের টিমমেটদের উপরও ভরসা রাখতে হয়। তারপর সু আর লি ফোনে কথা বলতে থাকে। সু লিকে বলে, তোমার এখানে কি স্নোফল হচ্ছে, আমাকে দেখাও। লি তো ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে ওকে ভিডিও কল করে স্নোফল দেখাতে থাকে। এতে ওরা দুজনেই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সু তো লিয়ের মনটাই ঠিক করে দেয়। তারপর থেকে লি তো নতুন উদ্যমে খেলা শুরু করে। পরের দিন ওদের আরেকটা ম্যাচ ছিল। সে ম্যাচে লিয়ের টিম জিতে যায়, কারণ এবার লি ওর টিমমেটদের উপর ভরসা করতে পেরেছিল। খেলা শেষে লি যখন বেরিয়ে আসে তখনও জুরানকে দেখতে পায়। জুরান ওকে অভিনন্দন জানানোর জন্য ফুল নিয়ে এসেছিল। জুরান তো তাকে না বলে এখানে এসে পড়েছিল। এই জন্য লি ওর উপর কিছুটা বিরক্ত হয় আর বলে, আমি এই ফুলটা নিতে পারবো না, কারণ আমি একা ম্যাচে জিতিনি। তারপর জুরান ওর সাথে একটা সেলফি তুলে নেয় আর সেখান থেকে চলে আসে। তারপর জুরান ছবিটা পোস্ট করে দেয়। সবাই পোস্টে কমেন্ট করছিল যে জুরান লিয়ার গার্লফ্রেন্ড। সবাই তো এই ব্যাপারটা নিয়ে গসিপ করছিল, কিন্তু এসবে সুয়ের তো কোনো মাথা ব্যথাই ছিল না। এদিকে লি ওই শহর থেকে ফিরে আসার সময় সুয়ের জন্য একটা সুন্দর পেন্ডেন্ট কিনে নিয়ে আসে। তারপর ও যখন ফিরে আসে তখন ওকে রিসিভ করার জন্য জি আর ইউ আসে। তখন ইউ লিয়ের কিনা ওই পেন্ডেন্টটা দেখতে পায়। ইউ মনে করে লি ওর জন্যই এটা কিনেছে, কিন্তু লি তো এটা সুয়ের জন্য কিনেছে, তাই ও ইউর কাছ থেকে সেটা নিয়ে নেয়। এতে তো ইউর মনটা খারাপ হয়ে যায়। তারপর লি যখন সুয়ের সাথে দেখা করতে আসে ও দেখে সু সবার সাথে মিলে গান প্র্যাকটিস করছে। আসলে ইউনিভার্সিটিতে সামনে বড় একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে সু গান গাইবে আর ওর সাথে ইয়ান ডান্স করবে। লি সুকে বলে, আমি কিন্তু অনেক ভালো পিয়ানো বাজাতে পারি, যদি তোমার সাথে পিয়ানো বাজাই তাহলে তুমি আরো সহজেই জিতে যাবে। সু বলে, তাহলে তুমিও আমাদের সাথে পারফরমেন্স করো। এদিকে ইউর অনেক মন খারাপ ছিল। ওর মন খারাপ দেখে জিয়াং এরও তো মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা লিয়ের রুমমেট ওই মোটা ছেলেটাকে দেখতে পাই। ও জুরানকে আবার পছন্দ করত আর জুরান পছন্দ করত লিকে। কি একটা অবস্থা! এই ড্রামাতে কেউই কারোর পছন্দের মানুষকে পছন্দ করত না, বরং অপোজিট পার্সনকে পছন্দ করত। কিন্তু যে যাকে পছন্দ করছে সে তো তাকে পাত্তাই দিচ্ছে না। যাই হোক, পরের দিন দেখি ওরা তিনজন মিলে প্র্যাকটিস করছিল। ইয়ান সুয়ের চারপাশ দিয়ে ডান্স করছিল। এটা দেখে লি তো জ্বলে পুড়ে যাচ্ছিল। লি ওদের দুজনকে একসাথে একদমই সহ্য করতে পারছিল না। ও বারবার ওদের দুজনকে বিরক্ত করতে থাকে। তারপর একেবারে প্রোগ্রামের দিন দেখা যায় প্রোগ্রামে জুরানও পার্টিসিপেট করেছিল। ও অনেক ভালো পারফরমেন্স করে, সবাই মনে করেছিল ওই জিতে যাবে। তারপর সুয়ের পালা আসে। ও যখন গান গাইছিল সবাই তো মুগ্ধ হয়ে ওর গান শুনছিল। আগে সু তেমন একটা ভালো গান গাইতে পারতো না, সবাই মনে করেছিল অনেক বাজে পারফরমেন্স করবে, কিন্তু সু অনেক ভালো পারফরমেন্স করে। এই পুরো ক্রেডিটটাই ছিল লিয়ের, কারণ লিওকে শিখিয়েছিল কিভাবে সুন্দর করে গান গাইতে হয়। অনেক প্র্যাকটিসের পর সু এত ভালোভাবে পারফরমেন্স করতে পেরেছে। তবে ইভেন্ট শেষ হতেই লিয়ার সুয়ের খুনসুটি শুরু হয়ে যায়। ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল। তখন সু দেখে জুরান এদিকে আসছে। সু জুরানকে দেখানোর জন্য লিয়ার অনেক ক্লোজ হয়, যাতে জুরান জেলাস ফিল করে। যাক, আজকে রাতে সুয়ের স্কুলে রিইউনিয়ন পার্টি ছিল। সু সেই পার্টিতে যায়। সেখানে জুরান এবং শ্যানও ছিল। পার্টিতে জুরান বারবার সুকে অপমান করতে থাকে। ও সুকে মনে করিয়ে দিতে চাইছিল যে ওর ফার্স্ট লাভ শ্যান। চিয়ানো আবার সেই পার্টিতে ছিল। ও লিকে ভিডিও কলে এইসব দেখাতে থাকে। তারপর পার্টি শেষে সু চলে আসার সময় শ্যান বলে, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। তখনই লি সাইকেল নিয়ে সেখানে চলে আসে আর সুকে নিজের সাথে করে নিয়ে চলে যায়। তখন পিছন থেকে জুরান আসে আর শ্যানকে বলে, তোমাদের দুজনকে এক করার জন্য আমি আজকে অনেক বাজে বাজে কাজ করেছি, কিন্তু তুমি এই
সুযোগটাও কাজে লাগাতে পারোনি। শ্যান বলে আমাদের জিততে হলে আরো অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। এদিকে সু আর লি একসাথে হাঁটছিল। সু লিকে বলে আমি জুরানকে অনেক বেশি ঘৃণা করি, কারণ ও ছোটবেলা থেকে আমাকে মিথ্যে বলে এসেছে। এইটা শুনে লি ভয় পেতে থাকে, কারণ ও ছোটবেলায় সুকে অনেক বড় একটা মিথ্যা কথা বলেছিল। এখন কি সু ওকে জুরানের মতোই মিথ্যা বলার জন্য ঘৃণা করবে? সু চলে যাওয়ার পর লি সুয়ের জন্য কিনা পেন্ডেন্টটা নিয়ে এসব কিছুই ভাবছিল। রাতের বেলা লি শুয়ে শুয়ে সুয়ের কথাই ভাবছিল। ছোটবেলায় ওই যে ভুলটা করেছিল সেটাও এখন কিভাবে সংশোধন করবে। বেচারা তো সারা রাত না ঘুমিয়ে এটা নিয়ে ভাবতে থাকে। সকালে ওর রুমমেটরা ওকে এভাবে বসে থাকতে দেখে বলে তোমার আবার কি হয়েছে, তুমি সারা রাত না ঘুমিয়ে এভাবে বসে আছো কেন? তখন লি ওর দুই রুমমেটের মাঝে সুকে দেখতে পায়। ও দেখে ওর দুই রুমমেটই সু হয়ে গিয়েছে। এইটা দেখে লি বলে না, এবার আমাকে এটার বিহিত করতেই হবে। আমার সুকে জানাতে হবে যে আমি ওকে পছন্দ করি। এজন্য লি সুয়ের বন্ধু চ্যানের সাথে দেখা করতে যায়, কারণ ও জানে চ্যান সুয়ের অনেক ভালো বন্ধু। লি চ্যানকে একজোড়া জুতা গিফট করে। চ্যান জুতা জোড়া পেয়ে লিয়ের উপর একদম ইমপ্রেস হয়ে যায়। চ্যান বলে আগে আমি তোমাকে অনেক খারাপ মনে করতাম, কারণ তুমি আমার মাস্টারকে অনেক বিরক্ত করতে, কিন্তু এখন বুঝতে পারলাম তুমি অনেক ভালো একটা ছেলে। তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো মানাবে। তাই তুমি আর কোনো কিছু না ভেবে মাস্টার সুকে বলেই দাও যে তুমি তাকে পছন্দ করো। তোমার যা যা সাহায্যের প্রয়োজন হবে আমি তোমাকে সবকিছুতেই সাহায্য করব। এদিকে আমরা সুকে দেখতে পাই ওর আজকে একটা ম্যাচ ছিল। ও যদি এই ম্যাচে ভালোভাবে খেলতে পারে তাহলে ওই স্পেশাল টিমে যেতে পারবে। এটা ওর জন্য অনেক বড় একটা পরীক্ষা ছিল। আজকে সু অনেক ভালো পারফরমেন্স করার চেষ্টা করে। প্রথমে সু অনেকটা পিছিয়ে থাকলো, শেষে গিয়ে ও অনেকটা এগিয়ে যায়। এতে কোচ ওর উপর অনেক খুশি হয় আর বলে আজ থেকে তুমি স্পেশাল টিমে থাকবে। এদিকে আমরা লিকে দেখি ও চ্যানকে বলে আমি ছোট থাকতে সুকে একটা মিথ্যা কথা বলেছিলাম, এখন যদি ও এটা জানতে পারে তাহলে কি আমাকে ঘৃণা করবে? মিথ্যা কথাটা হলো ছোটবেলায় যখন লি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হয়েছিল তখনও সুয়ের সাথে একই স্কুলে ভর্তি হতে চায়নি, তাই ও মিথ্যা বলে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছিল। চ্যান বলে চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। এদিকে ইয়ানের মাকে দেখতে পাই। ইয়ান যে সুয়ের সাথে কলেজের প্রোগ্রামে ডান্স করেছিল এটা ইয়ানের মা অনলাইনে দেখতে পায়। এতে তো উনি অনেক বেশি রেগে যায়। তারপর উনি সুয়ের সাথে দেখা করে আর বলে আমার ছেলে অনেক সহজ সরল, আমি চাই ও ন্যাশনাল টিমের চ্যাম্পিয়ন হোক, কিন্তু তোমার সাথে মিশলে সেটা হবে না, তাই তুমি ওর থেকে দূরে থেকো। উনি সুকে অপমান করে কথাগুলো বলছিল, তাই সু উল্টো ওনাকে কথা শুনিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে। এদিকে লি ভাবতে থাকে ও কিভাবে সুকে ওর মনের কথাগুলো বলবে। তখন তো সে একজন লাভগুরুর পোস্টার দেখতে পায়। এই লাভগুরু মানুষকে সাজেশন দেয় কিভাবে ডেটিং শুরু করতে হয়। তাই লি ওই লাভগুরুর সাথে কন্ট্রাক্ট করে। সে তো লাভগুরুর সাথে চ্যাটিং করতে থাকে আর সাজেশন নেয় কিভাবে সুকে পটাতে হবে। তখন লিয়ের মাথায় একটা আইডিয়া আসে। ও চ্যানকে কল করে বলে আমি সুয়ের সাথে একা একটা জায়গায় ঘুরতে যেতে চাই, তুমি ওকে রাজি করাও। এদিকে ম্যানেজার মারকে দেখা যায় উনি নিজের শখের গাড়িটা মুছছিল। তখন পিছন থেকে লি আসে। ম্যানেজার মার বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে আমার অনেক শখের একটা জিনিস চাও। লি কোনো কথা না বলে ওনার শখের গাড়িটা ছু মেরে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরও চ্যাং এর কাছে যায়। চ্যাং বলে সুকে আমি বলিনি যে তুমি ওর সাথে ডেটে যেতে চাও, না হলে অত রাজি হতো না, তাই আমাদের সবাইকে একসাথে যেতে হবে। এইটা শুনে লিয়ের তো রাগ হয়, কিন্তু কিছু করার ছিল না, তাই ওরা চারজন মিলে ঘুরতে বের হয়। ওরা একটা সি বিচে ঘুরতে যায়। সেখানে লি সুকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ও এমন ভাবে ইমপ্রেস করছিল যে সুয়ের ঘুম চলে আসছিল। এদিকে শিয়ার চ্যাং একসাথে ভালোই মজা করছিল। জেলিফিশের জন্য শিয়ার পায়ে ফোসকা পড়ে যায়, ওর অনেক ব্যথা করছিল, তাই সে চ্যাংকে কিছু একটা করতে বলে। চ্যাং তো আর কোনো উপায় না পেয়ে ওর পায়ে হিসু করে দেয়, কারণ এটা ছাড়া ব্যথা কমানোর নাকি আর কোনো উপায়ই তার কাছে ছিল না। কি একটা অবস্থা ভাবুন। অন্যদিকে ইয়ানকে দেখা যায়। ইয়ানের মা ওকে ট্রেনিং এর জন্য বিদেশে পাঠাতে চাইছিল, কিন্তু ইয়ান কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। তখন ওর মা ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। উনি নিজের সকল ইচ্ছা ওনার ছেলের উপর জোর করে চাপিয়ে দিতে চায়। ছেলের মতামতের কোনো গুরুত্বই ওনার কাছে ছিল না। তারপর ইয়ান সুয়ের সঙ্গে দেখা করার জন্য ওর হলের সামনে আসে। তখন সে সুয়ের রুমমেট থেকে জানতে পারে সু তো লিয়ার ওর বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছে। এটা শোনার পর ওর মনটা খারাপ হয়ে যায়। এদিকে ওরা চারজন ঘোরার জন্য একটা জাহাজ ভাড়া করে। ওরা সবাই এখানে একসাথে অনেক মজা করছিল। রাতের বেলা জাহাজের মধ্যে চ্যাং আর শিয়া একসাথে মজা করছিল। তখন লি কিছুটা সময় পেয়ে যায় সুয়ের সাথে একা সময় কাটানোর জন্য। ওরা দুজন বসে বসে নিজেদের অতীতের কথাগুলো মনে করতে থাকে। তখনই হঠাৎ লিয়ের লাভগুরুর কথাগুলো মনে পড়ে। লাভগুরু ওকে বলেছিল কিছু কিছু সময় একটু ভুল করতে। লি দেখে সুয়ের ঠান্ডা লাগছে, তাই ও গিয়ে একটা চাদর নিয়ে আসে
আর সেটা নিজে পরে নেয়। আমরা ভেবেছিলাম ও এটা সুকে পরিয়ে দিবে, কিন্তু ও সেটা নিজেই পরে নিয়েছে। লাভগুরু ওকে এরকম বলি করতে বলেছিল। এদিকে সু তো কোনো শান্তশিষ্ট মেয়ে ছিল না, এজন্য লির কাছ থেকে টান দিয়ে সে চাদরটা নিজের কাছে নিয়ে নেয়। টান দেওয়ার সময় লি ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। তারপর লি তো অসুস্থ হওয়ার ভান ধরে এবং নাটক করতে থাকে যে ওর অনেক জ্বর হয়েছে। চ্যাং ওর নাটকটা বুঝতে পারে, তাই সে সুকে বলে, তোমার জন্য যেহেতু ও পানিতে পড়ে গিয়েছে তাই তোমার উচিত ওর টেক কেয়ার করা। তারপর সু লিয়ের কেয়ার করতে থাকে। তখন শিয়া এসে সুকে একটা থার্মোমিটার দেয় লিয়ের জ্বর মাপার জন্য। লি তো ধরা পড়ে যাবে। তখন ওকে বাঁচানোর জন্য চ্যাং এক গ্লাস গরম পানি নিয়ে আসে আর ওর হাতে দেয়। তারপর অভিনয় করতে থাকে সুয়ের মাথায় যেন কিছু একটা পড়েছে। সেই সুযোগে লি থার্মোমিটারটা গরম পানিতে রেখে দেয়। তারপর সেটা আবার নিজের বগলে রেখে দেয়। থার্মোমিটারটা তো গরম পানিতে রাখার জন্য দেখাচ্ছিল যে অনেক তাপমাত্রা। এটা দেখে সু মনে করে ওর অনেক জ্বর, তাই সু লিকে তাড়াতাড়ি ওষুধ খেতে দেয়। বেচারা এবার ওষুধ খাওয়ার ঝামেলায় পড়ে যায়। লি অনেক কষ্টে লুকিয়ে ওষুধগুলো ফেলে দেয়। লি তো ভেবেছিল সু এখন তার আরো বেশি কেয়ার করবে, কিন্তু সুয়াকে এত বকছিল যে বেচারা ওর বকা শুনতে শুনতে অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে শিয়ার ঠান্ডা লাগছিল দেখে চ্যাং নিজের কোটটা খুলে ওকে পরিয়ে দেয়। এখানে শিয়া তো নিজের ফিলিংস গুলো চ্যাংকে বলে দেয়। চ্যাংও তাকে পছন্দ করত, তাই চ্যাংও নিজের ভালোবাসার কথা তাকে বলতে থাকে। ফলে তারা দুজন তো অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এখানে প্রেম করতে এসেছিল একজন, আর প্রেম হয়ে গেল অন্য আরেকজনের। যাই হোক, এদিকে লিকে দেখা যায় ও সুয়ের জন্য যে পেন্ডেন্টটা কিনেছিল সেটার বক্স অলরেডি ছিঁড়ে গিয়েছে, কিন্তু ও এখনো সেটা সুকে সাহস করে দিতেই পারলো না। তারপর ওরা দুজন একসাথে আকাশে তারা দেখতে থাকে আর মন ভরে গল্প করতে থাকে। পরের দিন সকালে সুয়ের যখন ঘুম ভাঙে ও দেখে সে খাটে ঘুমিয়ে আছে আর লি সোফায়। সু লিয়ের জ্বর আছে কিনা চেক করতে যায়। তখন ও কিছুক্ষণ এক নজরে লিয়ের দিকে তাকিয়ে থাকে। ওর তখন ওদের কিস করার কথাটা মনে পড়ে যায়। তখনই হঠাৎ করে লিয়ের ঘুমটা ভেঙে যায়। সুয়াকে একটা থার্মোমিটার দিয়ে বলে, দেখো তোমার জ্বর আছে কিনা, না হলে আমরা ইউনিভার্সিটিতে ফিরে যাব। লি বাঁচার জন্য বলে, তুমি গিয়ে বাইরে থেকে আমার জন্য একটু গরম পানি নিয়ে আসো। সু পানি আনতে যায়। সেই সুযোগে লি তো পানির ট্যাপ ছেড়ে দেয় আর সেটাতে থার্মোমিটার ভিজাতে থাকে। ঠিক তখনই আওয়াজ শুনে সু সেখানে চলে আসে আর ওকে থার্মোমিটারটা ভিজাতে দেখে ও বুঝে যায় লি এতক্ষণ ধরে নাটক করছিল। ধরা খাওয়ার পরও লি থার্মোমিটারটা বগলের নিচে রাখে। এটা দেখে সু তো ওর নাম ধরে জোরে চিৎকার করতে থাকে। তারপর ওরা ট্রিপ থেকে ফিরে আসে। লিয়ের উপর সু অনেক রেগেছিল। বেচারা লি সুকে ইমপ্রেস করতে গিয়ে উল্টো আরো রাগিয়ে দিয়েছে। লিয়ের সব প্ল্যানই বেঁচতে গেল। ও লাভগুরুকে মেসেজ করে বলে, তোর জন্য এসব কিছু হয়েছে। আমি তোকে পেলে এক থাপ্পড় দিয়ে তোর সব কয়টা দাঁত ফেলে দিব। তারপর লি যখন ওর রুমে ফিরে আসে তখন ওর রুমমেট বলে, আমার এক কাস্টমার আমাকে মেসেজ পাঠিয়েছে যে এক থাপ্পড়ে আমার দাঁত ফেলে দিবে। লি বলে, কাস্টমার মানে? তখন ওর বন্ধু ওকে ওর পোস্টারটা দেখায় আর বলে, আমি মানুষকে লাভগুরু হিসেবে ট্রিপস দেই। এইটা দেখার পর তো লি ওর বন্ধুর উপর প্রচন্ড ক্ষেপে যায় আর ওকে মারতে শুরু করে, কারণ ওর জন্যই সবকিছু নষ্ট হয়েছে। এদিকে ইয়ান সুয়ের সাথে দেখা করতে আসে। ও সুকে সরি বলে ওর মায়ের ব্যবহারের জন্য। সু বলে, এসবে আমি কিছু মনে করিনি। অন্যদিকে লি বসে বসে পেন্ডেন্টটা দেখছিল। বেচারা ভেবেছিল একরকম আর হয়েছে অন্যরকম। তারপর সে ওদের ট্রিপে তোলা ছবিগুলো দেখতে থাকে আর মনে মনে হাসতে থাকে। তারপর লি সুকে ফোন করে ওকে সরি বলে নিজের কাজের জন্য। সুও তাকে ক্ষমা করে দেয়। পরের দিন থেকে তো লি সুকে ইমপ্রেস করার কাজে নেমে পড়ে। ও সব জায়গায় সুকে ফলো করতে থাকে আর ওকে ইমপ্রেস করার সব রকম চেষ্টা করে। তারপর লি কাপল ফেস্টিভ্যালের একটা পোস্টার দেখতে পায়। সু তখন ওর কোচের কাছে যায় আর বলে, আপনি কিভাবে আপনার গার্লফ্রেন্ডকে পটিয়েছেন। ওর কোচ তখন ওকে অনেকগুলো ট্রিপস দেয়। তারপর লি একটা নিরিবিলি জায়গায় চলে আসে আর সে এই জায়গাটাকে নিজের মনের মতো করে সাজাতে থাকে। সাজাতে সাজাতে তো রাত হয়ে যায়। ফাইনালি ওর সাজানো কমপ্লিট হয়ে যায়। জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তখন লি কল্পনা করে ও সুয়ের সাথে এখানে ডান্স করছে। এদিকে সু তো ক্লান্ত হয়ে ক্লাসে ঘুমাচ্ছিল। তখন টিচার ওকে ঘুমাতে দেখে বলে, তুমি যদি আমার সাবজেক্টে 80% নাম্বার না পাও তাহলে আমি তোমাকে পরীক্ষায় ফেল করিয়ে দিব। ঠিক তখনই টিচার দেখে বাহির থেকে একটা ছেলে সুকে প্রপোজাল করছে। এটা দেখে তো টিচার ওর উপর আরো বেশি রেগে যায়। সেই ছেলেটা আর কেউ নয়, শ্যান ছিল। সু শ্যানের কাছে এসে বলে, আপনি আমার ক্লাস টাইমে এসে আমাকে প্রপোজাল করছেন, এটা কি প্রপোজাল করার কোনো জায়গা হলো? আপনার জন্য আমার টিচার আমার উপর অনেক রেগে গিয়েছে, আর কখনো আপনি এরকম করবেন না। এসব বলে সে এখান থেকে চলে যায়। শ্যানও
সবার সামনে অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই। ও ইউকে নিজের মনের কথা বলার জন্য একটা লাল গোলাপ নিয়ে এসেছিল, কিন্তু ও সাহস করে নিজের মনের কথা বলতে পারে না। অন্যদিকে সুকে দেখা যায়। ওকে ওর কোচ বলে, তুমি ক্লাবের সবকিছু পরিষ্কার করে তারপর এখান থেকে যাবে। সু তো এমনিতেই অনেক ক্লান্ত ছিল, তার উপর আবার পুরো ক্লাব পরিষ্কার করতে হবে। এবার সে একটু রেস্ট নেওয়ার জন্য বসে। ঠিক তখনই ইয়ান ওকে সারপ্রাইজ দিতে চলে আসে। ইয়ান যে ওকে সারপ্রাইজ দিয়েছে এতে সুয়ের অনেকটাই রাগ হচ্ছিল, কারণ সে এতক্ষণ সময় ধরে এর সবকিছু পরিষ্কার করেছিল, আর ওর সারপ্রাইজের ফলে সবকিছু আবারও নষ্ট হয়ে গিয়েছে। এখন আবারও তাকে এই সবকিছু পরিষ্কার করতে হবে। কিন্তু ইয়ান তো আর এসব কিছু জানে না। সে সুকে একটা ভল্ট গিফট করে, যেটা ওকে ওর দাদু দিয়েছিল। তারপর সে এখান থেকে চলে আসে। এবার সু যখন এইসব কাজ করে বের হয় বাসায় যাওয়ার জন্য, তখনই লি সেখানে আসে আর বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে সু ভয় পেয়ে যায় আর বলে, আমার থেকে দূরে থাকো। আজকে যেই আমাকে সারপ্রাইজ দিতে এসেছে সেই উল্টো আমাকে বিপদে ফেলেছে। কিন্তু লি ওর কথা বুঝতে পারে না, তাই ওকে আটকায়। সু বলে, তুমি যদি আমাকে আটকাও তাহলে আমি চিৎকার করে বলবো তুমি আমাকে হ্যারাসমেন্ট করছিলে। এটা বলে সে এখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা ইউকে দেখি মন খারাপ করে বসেছিল। তখনই একটা ছেলে কস্টিউম পরে এসে ওকে প্রপোজাল করে। ইউ তো ছেলেটাকে জড়িয়ে ধরে। তারপর ইউ এখান থেকে চলে যাওয়ার পর ছেলেটা ওর মুখ থেকে কস্টিউম সরায়। আমরা দেখি এটার অন্য কেউ নয়, জিয়াং ছিল। ও যেহেতু সামনাসামনি গিয়ে ইউকে সাহস করে প্রপোজাল করতে পারেনি, তাই সে এভাবেই তাকে প্রপোজাল করেছে। এদিকে লি তো ওই জায়গায় বসে বসে ভাবছিল ও কিভাবে সুকে প্রেন্ডেন্টটা দিবে। সু তো ওর কোনো কথা না শুনিয়ে চলে গেল। অন্যদিকে সু তো অনেক ক্লান্ত ছিল। বেচারা লি ওর জন্য কত প্ল্যান করলো, কিন্তু সবকিছু বেঁচতে গেল। পরের দিন সকালে লিয়ের যখন ঘুম ভাঙে, ও দেখে সু ওর জানালায় ঢিল মারছে। লি নেমে এসে ওকে বলে, কি হয়েছে? সু বলে, তোমার ফোন বন্ধ কেন? লি বুঝতে পারে সু এখানে কোনো কারণ ছাড়া আসেনি। সু বলে, কোচ বলেছে আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, এই জন্য তুমি আমার পার্টনার হবে। তুমি আমার সাথে প্র্যাকটিস করবে। লি আর কি বা করবে, ওর সুয়ের সাথে প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করতে করতে ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। সেজন্য ওদের তো অন্যরকম ফিল হচ্ছিল। এরকম ফিলিংস ওদের আগে কখনই হয়নি। অনেকক্ষণ পর ওরা দূরে সরে যায়। এখান থেকে সিনটা চেঞ্জ হলে আমরা ইয়ানকে দেখি। ওকে ওর মা জোর করছিল বিদেশে ট্রেনিং নেওয়ার জন্য, কিন্তু ইয়ান তো রাজিই হচ্ছিল না। ওর সুকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল। ইয়ানের মা ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল। শেষ পর্যন্ত ইয়ানকে বিদেশে যাওয়ার জন্য রাজি হতেই হয়। এদিকে লি সুকে পড়াশোনা হেল্প করছিল, কারণ সুকে পরীক্ষায় 80 নাম্বার মার্ক পেতে হবে। পড়তে পড়তে ওরা অনেকটাই ক্লোজ হয়ে যায়। লি এক নজরে তো সুয়ের দিকে তাকিয়ে থাকে। ওর হার্টবিট বেড়ে যায়। অন্যদিকে সুয়ের তো এইসবে কোনো ধ্যানই ছিল না। ও পড়াশোনায় ব্যস্ত ছিল। পড়াশোনা শেষে লি চাচ্ছিল সুকে ওর হলের সামনে নামিয়ে দিতে। ঠিক তখনই জুরান ওদের দুজনকে একসাথে দেখতে পায়। জুরান তখন ওদের দুজনকে দেখানোর জন্য পা মুচকে যাওয়ার অভিনয় করতে থাকে। ওর এই অবস্থা দেখে সু লিকে বলে, তুমি ওকে নামিয়ে দিয়ে আসো। এটা বলে সে তো এখান থেকে চলে যায়। কিন্তু লি তো কিছুতেই জুরানকে নিজের সঙ্গে নিতে চাচ্ছিল না, তাই ও ওর মোটো বন্ধুকে বলে জুরানকে নামিয়ে দিতে। এটা বলে সেও এখান থেকে কেটে পড়ে। এবার জুরান কিছুতেই এ মোটা ছেলের সাথে যেতে চাইছিল না, কিন্তু এবার স্লিপ খেয়ে সত্যি সত্যি সে তার পাটা মুচকে ফেলে। তাই ওকে এ মোটুর সাথেই যেতে হয়। এ মোটু কিন্তু আবার জুরানকে মনে মনে পছন্দ করত। নিজের পছন্দের মানুষকে নিজের সাইকেলে উঠাতে পেরে সে তো ভীষণ খুশি ছিল। খুশির ঠেলায় সে একটা মেয়ের উপর সাইকেল উঠিয়ে দেয়। মেয়েটা তো সুয়ের রুমমেট ছিল। মেয়েটার উপর সাইকেল উঠিয়ে দেওয়ার জন্য ও মুটুর সাথে ঝগড়া করতে থাকে। সেই সুযোগে জুরান সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটা মুটুকে বলে ওকে হসপিটালে নিয়ে যেতে। পরের সিনে আমরা ইয়ানকে দেখি। ও সবাইকে বলে যে সে ট্রেনিং নেওয়ার জন্য বিদেশে চলে যাবে। এটা শুনে সবাই ওর জন্য খুশি হয়। এদিকে শ্যান আর জুরানকে দেখা যায়। ওরা দুজন প্ল্যান করছিল কিভাবে সুকে ইমপ্রেস করা যায়। অন্যদিকে সু ওর টিচারের সাথে দেখা করতে যায় আর বলে, আমি আমার মেজর সাবজেক্ট চেঞ্জ করতে চাই। টিচার বলে, তুমি যদি আমার সাবজেক্টে 80 নাম্বার মার্কস পাও তাহলে আমি তোমার মেজর সাবজেক্ট চেঞ্জ করে দিব। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি। ও বিদেশে যাওয়ার জন্য ওর জিনিসপত্র প্যাকিং করছিল। তখন ওর বারবার সুয়ের কথাগুলো মনে পড়ছিল। যাওয়ার আগে ইয়ান তো একবার পিছনে তাকায় যে সু ওকে বাই বলতে আসে কিনা, কিন্তু সু আসে না। তাই সে গাড়িতে উঠে পড়ে।
ইয়ান চলে যাওয়ার পর সু তো সেখানে দৌড়ে আসে। সু দেখে ইয়ানের গাড়ি চলে যাচ্ছে, তখনও দৌড়ে গাড়ির পিছনে যেতে থাকে আর ইয়ানকে ডাকতে থাকে। ইয়ান ওকে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, কিন্তু ইয়ানের মা গাড়ি থামাতে দেয় না, ওদের আর দেখাই হয় না। যাই হোক, পরের সিনে দেখি কোচ চু মেয়েদেরকে ভালোভাবে ট্রেনিং দিতে থাকে, কারণ সামনে ওদের একটা বড় ম্যাচ ছিল। তারপর একেবারে ম্যাচের দিন দেখা যায় ম্যাচ শুরু হয়ে যায়। সু প্রথমে অনেক ভালোভাবে স্কেটিং করছিল, কিন্তু শেষে গিয়ে সে স্লিপ খেয়ে পড়ে যায়, এই জন্য ওকে ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আবারও সুয়ের স্বপ্নটা ভেঙে যায়, এই জন্য সুয়ের মনটা প্রচন্ড খারাপ ছিল। এদিকে জুরান্ত শ্যানকে এসে বলে, তুমি কি এখন সুকে সান্ত্বনা দাও। পরে সু যখন ক্লাবে যায়, সেখানে আগে থেকে লি ওর জন্য অপেক্ষা করছিল। লি সুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। শ্যান তো ওদেরকে এভাবে একসাথে দেখে আর সামনে এগোতেই পারে না। লি সুকে বলে, তুমি অনেক ভালো স্কেটিং করেছো, এটা বলে ওকে পেন্ডেন্টটা পরিয়ে দেয় আর বলে, এটা তোমার মেডেল, তুমি হয়তো ওই মেডেলটা জিততে পারোনি, কিন্তু আমার তরফ থেকে এটা তোমার জন্য মেডেল। শ্যানের তো আর কিছুই করার থাকে না, ও আড়াল থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। অন্যদিকে ইউ ম্যাচে প্রথম হয়েছিল আর মেডেল পেয়েছিল, কিন্তু ও সুয়ের সামনে নিজের ফিলিংসটা দেখাচ্ছিল না। কিন্তু সু সবকিছু মেনে নিয়েছিল, ও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল। পরের সিনে দেখি লি কোচ সুয়ের সাথে কথা বলছিল। এখান থেকে আমরা জানতে পারি লি এতদিন সুয়ের সকল ট্রেনিং ফ্রি দিত, আর লি এর কথা মতোই কোচ সু তাকে টিমে নিয়েছিল। এসব আড়াল থেকে আবার সু শুনতে পায়। তারপর রাতের বেলা সু লিয়ের সাথে দেখা করে আর বলে, আমার কাছে বেশি টাকা নেই, তুমি এ কয়টা টাকা রাখো, বাকিগুলো আমি তোমাকে পরে ফিরিয়ে দিব। লি বলে, তুমি যেদিন চ্যাম্পিয়ন হবে সেদিন তুমি আমাকে সব টাকা শোধ করে দিবে। সু তো লিয়ের এমন সাপোর্ট পেয়ে মনে মনে অনেক খুশি হয়। তারপর ওরা দুজন দুটো টিকিট কাটে, যাতে ওরা সামনে উইন্টার ভ্যাকেশনে একসাথে বাড়িতে যেতে পারে। পরের সিনে দেখি সু এক্সামে 80 নাম্বার মার্কস পেয়ে গিয়েছে, এই জন্য আর টিচার তো সাইন করে দেয় যাতে সু তার মেজর চেঞ্জ করতে পারে। সুয়ের স্বপ্ন পূরণের দৃঢ় প্রতিজ্ঞা দেখে ওর টিচার তো ওর উপর ভীষণ খুশি হয় আর বলে, তুমি যখন চ্যাম্পিয়ন হবে তখন আমার সাথে এসে দেখা করবে। তারপর সু ওর কোচকে এটা জানায়, ওর কোচ ওর উপর অনেক খুশি হয়। পরের দিন থেকে ওদের ইউনিভার্সিটিতে ভ্যাকেশন শুরু হয়ে যায়। সু আর লি তো একই বাসে পাশাপাশি সিটে করেই যাচ্ছিল। প্রথমে ওরা কথা বলতে লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে ওরা বকবক করতেই থাকে। সু পুরো রাস্তাটা লিয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছিল। তারপর যখন বাস পৌঁছে যায়, সু বাস থেকে নেমে যাবে, ঠিক সেই সময় একজন মহিলাকে বলে, তোমার বয়ফ্রেন্ড অনেক ভালো, ও পুরো রাস্তা তোমার অনেক টেক কেয়ার করেছে। এটা শুনে সুয়ের তো অনেকটাই ভালো লাগে। তারপর দেখা যায় সুকে তার বাবা রিসিভ করতে আসে। সুয়ের বাবা লিকে দেখে তো প্রথমে চিনতে পারে না, কিন্তু পরে যখন জানতে পারে ও লি আর সুয়ের প্রাইমারি স্কুলের বন্ধু, তখন উনি অনেক গম্ভীর হয়ে যায়, কারণ উনি জানতেন ছোটবেলায় লি সুকে কি মিথ্যা বলেছিল। এই জন্য উনি পুরো রাস্তায় ওর সাথে একটাও কথা বলে না। এদিকে নিজের ছেলে মেয়েদেরকে কাছে পেয়ে ওদের বাবা মারা খুবই খুশি হয়। আর লিয়ার সুয়ের হোমটাউন কিন্তু একই শহরে। রাতের বেলা লিয়ার সু দুজনেই শুয়ে শুয়ে একে অপরের কথাগুলি ভাবছিল। তখন ওরা একজন আরেকজনকে মেসেজ পাঠায়, ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে জোরান আর শ্যানকে দেখা যায়। এই দুই শয়তানের তো বন্ধের মধ্যে কোনো ছুটি নেই, ওরা দুজন একসাথে প্ল্যান করতে থাকে। শ্যান সিদ্ধান্ত নেয় ও যে করেই হোক সুয়ের সাথে দেখা করবে, এই জন্য সুকে কল করে আর দেখা করার কথা বলে। সু বলে, আমার সময় নেই, আমি আজকে স্কেটিং করতে যাব, এটা বলে সে ফোনটা কেটে দেয়। শ্যান তখন দেখতে থাকে এখানের আশেপাশে কোথায় স্কেটিং ক্লাব রয়েছে। ও তখন ক্লাবের লোকেশনটাও পেয়ে যায়। অন্যদিকে লি সুয়ের জন্য ক্লাবের সামনে অপেক্ষা করছিল। তারপর ওরা দুজন একসাথে স্কেটিং করতে থাকে। শ্যান এসে দেখে লি অলরেডি সুয়ের সাথে আছে। এটা দেখে ওর অনেক রাগ হয়। ও তখন নিজেও স্কেটিং করতে নেমে পড়ে আর সুয়ের কাছে গিয়ে বলে, কোইন্সিডেন্টলি আমাদের দেখা হয়ে গেল। দূর থেকে লি যখন ওদের দুজনকে একসাথে দেখতে পায়, তখন ও তো খুবই জেলাস হয় আর সে নিজেও ওদের মাঝখানে চলে আসে। শ্যান বলে, আমি এখানে স্কেটিং করতে এসেছি। লি বলে, চলো তাহলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ও শ্যানকে স্কেটিং শিখাতে গিয়ে ওর অবস্থা নাজেহাল করে দেয়। তারপর শ্যান বলে, আমি অনেকদিন ধরে সুকে পছন্দ করি। লি বলে, আমি ওকে অনেকদিন ধরে পছন্দ করি আর সু আমাকে পছন্দ করে। ওরা একজন আরেকজনকে চ্যালেঞ্জ করে যে সু কাকে ভালোবাসবে। ওদের মধ্যে সুকে নিয়ে তো লড়াই শুরু হয়ে যায়। তারপর সু যখন বাড়িতে ফিরে, তখন ওর বাবা জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু সু ওর বাবাকে সত্যিটা বলতে পারে না, কারণ ওর বাবা যদি জানতে পারে ও স্কেটিং করতে গিয়েছে, তাহলে ওর বাবা ওর উপর ভীষণ রেগে যাবে। পরের দিন সকালে লিয়ার সু ওদের পুরনো স্কুলটা দেখতে আসে,
কিন্তু স্কুলে তো তালা মারা ছিল, তাই ওরা দেয়াল টপকে স্কুলের ভিতরে যায়। ওরা ওদের পুরনো ক্লাসরুমে গিয়ে ওদের স্মৃতিচারণ করতে থাকে। তারপর ওরা একটা জায়গায় যায় যেখানে ওরা দুজনে দুটো বক্স পুঁতে রেখেছিল। বক্সের মধ্যে ওরা দুজন দুজনের উদ্দেশ্যে দুটো চিঠি রেখেছিল। ওরা দুজন দুজনের বক্সগুলো খুঁজতে থাকে। তারপর লি যখন নিজের বক্সটা খুঁজে পায়, ও দেখে ওর চিঠির মধ্যে সুয়ের উদ্দেশ্যে খারাপ কথা লিখে রেখেছে, যেটা দেখলে সু ওর ওপর ভীষণ রেগে যাবে। তাই সে চিঠিটাকে নিজে খেয়ে ফেলে। তারপর সুকে বলে, আমার বক্সের মধ্যে তো কোনো চিঠি নেই, কিন্তু আমার মনে আছে আমি কি লিখেছিলাম। আমি লিখেছিলাম যাতে তুমি প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হও। কিন্তু সুয়ের তো ওর উপর কিছুটা সন্দেহ হয়। ওর মনে হচ্ছিল লি চিঠিতে অন্য কিছু লিখেছে, কিন্তু ও চিঠিটা কি করলো ও সেটাই ভাবতে থাকে। তারপর ওরা দুজন একজন আরেকজনকে প্রমিস করে যে কখনো কেউ কাউকে মিথ্যা বলবে না আর একে অপরকে ছেড়ে যাবে না। কিন্তু সুয়ের তখন লিয়ের উপর সন্দেহ হচ্ছিল, তাই ও লিয়ের মুখ চেক করে যে ওর মুখের ভিতরে চিঠিটা আছে কিনা। কিন্তু সু তো কিছুই পায় না। এবারের যাত্রায় লি বেঁচে যায়। কিন্তু ওর চিন্তা হচ্ছিল সু যখন সত্যিটা জানতে পারবে তখন ও কিভাবে রিয়েক্ট করবে। ও ভাবতে থাকে কিভাবে সুকে সত্যিটা বলবে। তারপর তো রাতের বেলাও লিয়ার সু দেখা করতে আসে। ওরা অনেকটাই কাছাকাছিও চলে আসে, কিন্তু একজন আরেকজনের মনের কথাগুলো বলতে পারে না। পরে বাড়িতে এসেও ওরা দুজন ফোনে কথা বলতে থাকে। কি একটা অবস্থা, দুজনই দুজনকে ভালোবাসে, কিন্তু কেউই কাউকে মনের কথা বলতে পারছিল না। পরের দিন সুয়ের হঠাৎই আবার জ্বর চলে আসে। এটা সু আবার তার স্টোরিতে দেয় যাতে লিওকে দেখতে আসে। সু জানতো লিওকে দেখতে আসবে, এজন্য সুন্দর করে সেজেগুজে থাকে। এদিকে জুরান্ত সুয়ের পোস্ট দেখে শ্যানকে নিয়ে চলে আসে সুকে দেখতে। শ্যানকে দেখে সুয়ের বাবার পছন্দ হয়ে যায়। এদিকে জুরান কথায় কথায় সুয়ের মাকে বলে দেয় যে সু এখন আবারও স্কেটিং শুরু করে দিয়েছে। এটা শুনে সুয়ের মা তো একদম অবাক হয়ে যায়। অন্যদিকে সু অপেক্ষা করছিল কখন লি ওকে দেখতে আসবে। ঠিক তখনই লি সুয়ের জন্য কিছু ফলমূল নিয়ে ওকে দেখতে আসে, কিন্তু সুয়ের বাবা ওকে ঘরের ভিতরে ঢুকতেই দেয় না, কারণ উনি লিকে একদমই পছন্দ করেন না। লির উপর ওনার একটা রাগ আছে, এজন্য উনি লিকে ইনডাইরেক্টলি বলে সেখান থেকে চলে যেতে। এতে লি তো মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এদিকে সু যখন জানতে পারে লিওকে দেখতে এসেছিল কিন্তু ওর বাবা ওকে ভিতরে ঢুকতে দেয়নি, তখন সে তার বাবার উপর খুব রেগে যায়। তখনই সুয়ের বাবা ওকে সব সত্যিটা বলে দেয় যে ছোটবেলায় লি শুধুমাত্র সুয়ের জন্য অন্য একটা স্কুলে গিয়ে ভর্তি হয়েছিল, কারণ লি সুকে অনেক ভয় পেত। সু তো ওর বাবার কথা পুরোপুরি বিশ্বাস করে না, তাই সে লিকে কল করে আর সত্যিটা জিজ্ঞাসা করে। লিওকে সত্যিটা বলে দেয় যে হ্যাঁ, সে সুয়ের ভয়ে স্কুল চেঞ্জ করেছিল। সত্যিটা শুনে সু অনেক কষ্ট পায় আর বলে তুমি আর কখনোই আমার সামনে এসো না। এটা বলে সে কলটা কেটে দেয়। তারপর সু তো কান্না করতে থাকে। লিও আর সুকে কিছু বলতে পারে না। তখন আমরা ওদের ছোটবেলার সিনগুলো দেখতে পাই। যেদিন সু হাই স্কুলে ভর্তি হয়েছিল তখন সে বারবার লিস্টের মধ্যে লিয়ের নামই খুঁজে যাচ্ছিল। যখন ওর লিয়ের নাম লিস্টে পায় না, তখন সুয়ের বাবা লিয়ের মাকে কল করে জানতে পারে লি অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে। সু যাতে কষ্ট না পায় তাই ওর বাবা ওকে বলে লিয়ের বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে, এই জন্য সে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে। এটা জানার পর সুয়ের মনটা তো খারাপ হয়ে যায়। ওর সবসময় লিয়ের কথা ভেবে মনমরা হয়ে থাকতো। এসব কিছু আজকে সুয়ের বাবা লিকে বলে। লি সুয়ের বাবাকে বলে আমি ছোটবেলায় একটা ভুল করে ফেলেছি। আমি ওকে ছোটবেলায় অনেক ভয় পেতাম, এই জন্য ওকে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন তো আমি তাকে অনেক ভালোবাসি। আমি ওর সাথে থাকতে চাই, সেটা আমি প্রমাণ করে দিব। এদিকে সুকে দেখা যায় ওর মনটা খারাপ ছিল, তাই সে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। ওর বন্ধুরা কিন্তু এসবের কিছুই জানতো না। রাতের বেলা সু শুয়ে শুয়ে লিয়ের কথাই ভাবছিল। ওর লিকে খুব মিস করছিল। এদিকে লি সুকে সরি লিখে অনেকগুলো মেসেজ পাঠায়, কিন্তু সু তো মেসেজ সিনই করে না। পরের দিন সকালে লি সুয়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে ওর সাথে কথা বলার জন্য, কিন্তু সুয়াকে কোনো পাত্তাই দেয় না। তারপর সুকে ওর একজন হাই স্কুল ফ্রেন্ড কল করে বলে স্কুলে দেখা করতে। সু যখন ওর স্কুলে আসে তখন চারপাশ থেকে কয়েকজন স্টুডেন্ট ওকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। সু এসব দেখে অবাক হয়ে যায়। তখন শ্যান ফুল নিয়ে এসে ওকে প্রপোজাল করে, কিন্তু সু ওকে সরি বলে সেখান থেকে চলে যায়। তখনই জুরান শ্যানকে সান্ত্বনা দিতে আসে। এদিকে সু যখন মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল তখন ওর লিয়ের সাথে দেখা হয়ে যায়। লি ওর কাছে গিয়ে ওকে সরি বলে আর বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। ছোটবেলায় আমি তোমাকে ভয় পেতাম, কারণ তখন তুমি অনেক বসি টাইপের ছিলে। সবসময় তুমি আমাকে ধমকের উপরে রাখতে, এজন্য আমি তোমাকে ভয় পেতাম। কিন্তু এখন তো আমি বড় হয়ে গিয়েছি, আমি আর তোমাকে ভয় পাই না। আমি এখন তোমার সাথেই থাকতে চাই। এবার সু ওকে সরি বলে আর বলে ছোটবেলায় আমি তোমাকে ইচ্ছে করে হার্ট করতে চাইনি। ওরা দুজনই দুজনকে ক্ষমা করে দেয় আর অ্যাকসেপ্ট করে নেয়। এখন থেকে ওরা অফিসিয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়।
পরের দিন ওরা দুজনে ডেটে যায়। সেখানে ওরা দুজন তো একসাথে অনেক মজা করে। রাতের বেলা সুয়ের বাড়িতে কেউ ছিল না, তাই সু লিকে ওদের বাড়িতে নিয়ে আসে। ওরা দুজন খাওয়ার জন্য টেবিল সাজাতে থাকে। তখন চ্যাং সেখানে চলে আসে। ওরা তিনজন মিলে গেম খেলতে থাকে। যে গেমে হেরে যাচ্ছিল তাকে তো ওরা মুখের মধ্যে বিভিন্ন রকমের আঁকিবুকি করে দিচ্ছিল। এভাবে ওরা তিনজন একসাথে মজা করতে থাকে। খেলা শেষে চ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে সু তো ক্লান্ত হয়ে সোফায় ঘুমিয়েছিল। তখন লি ওকে রুমে নিয়ে শুয়ে দেয়। তারপর লি দেখে ছোটবেলায় ও সুকে যে টয়গুলো দিয়েছিল সেগুলো সু খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। এটা দেখে লি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ও সুয়ের কপালে কিস করে, তারপর সেখান থেকে চলে আসে। এবার লি যখন বাড়িতে আসে তখন ওর মা দেখে ওর চোখে আইলাইনার আঁকা। এটা দেখে ওর মা তো চিন্তায় পড়ে যায়। তাই ওর মা ওর বাবাকে বলে, দেখো ওর চোখে আইলাইনার দেওয়া, ও কি মেয়ে হয়ে যাচ্ছে নাকি? ওকে তো আমরা কখনোই কোনো মেয়ের সাথে দেখিনি। ও কি ছেলেদেরকে পছন্দ করে? এসব নিয়ে তারা তো চিন্তা করতে থাকে। যাই হোক, তারপর আমরা দেখি হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে। ওরা সবাই নিজেদের মতো অনেক মজা করছিল। ইয়ান ও সুকে হ্যাপি নিউ ইয়ার জানায়। এদিকে লিয়ের বাবা মা ওকে নিয়ে খুবই চিন্তিত ছিল। ওনাদের কাছে লিয়ের হাবভাব ভালো লাগছিল না। লি কি করছে দেখার জন্য ওনারা তো লিকে ফলো করতে থাকে। লি আজকে আবার সুয়ের সাথে দেখা করতে এসেছিল। ওরা দুজন নিজেদের মধ্যে অনেক গল্প করতে থাকে, তারপর কিস করছিল। তখনই লিয়ের বাবা মা সেখানে চলে আসে। এখানে লি তো তার বাবা মাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু লিয়ের বাবা মা খুবই খুশি হয় যে ওনাদের ছেলের একটা গার্লফ্রেন্ড আছে। ওনারা আরো বেশি খুশি হয় যখন দেখে সু ওনাদের ছেলের গার্লফ্রেন্ড, কারণ ওনারা আগে থেকে সুকে চিনত। এবার লিয়ের বাবা বলতে থাকে, তুমি ওই দিন চোখে আইলাইনার দিয়েছিলে দেখে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। লি পুরো বিষয়টা ওর বাবা মাকে বলে। ওনারা বুঝতে পারে ওনারা এতদিন ভুল ভেবেছে। এদিকে সু বাড়িতে আসার পর ওর মা ওকে বলে, তুই যে আবার স্কেটিং শুরু করেছিস, এটা যদি তোর বাবা জানতে পারে তাহলে তোকে আর আস্ত রাখবে না। সু তার মাকে বলে, মা আমি স্কেটিং পছন্দ করি, তাই আমি এটা নিয়ে ভবিষ্যতে এগোতে চাই। অন্য সাবজেক্ট আমার একদমই ভালো লাগে না। আর এখন তো অনেক বছর পার হয়ে গিয়েছে, আমি যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমি অনেক ভালো করতে পারবো। প্রথমে ওর মা কিছুতেই রাজি হচ্ছিল না। সু ওনাকে অনেক বোঝানোর পর উনি রাজি হয়। সুয়ের মা ওকে বলে এই বিষয়টা কিছুদিন ওর বাবার কাছ থেকে লুকিয়ে রাখতে। এদিকে ম্যানেজার মার লিকে কল করে বলে তাড়াতাড়ি চলে আসতে, কারণ ওদের আবারও ট্রেনিং শুরু হবে। পরের দিন লি আর সু ওদের বাবা মাকে বিদায় জানিয়ে বাস স্টেশনে চলে আসে শহরে ফিরে যাওয়ার জন্য। তারপর ওরা ক্যাম্পাসে ফিরে আসে। সু লিকে বলে, এখন আমাদের রিলেশনশিপের ব্যাপারে কাউকে বলবে না। লি বলে, কেন? সু বলে, কোচ যদি এটা জানতে পারে তাহলে আমাদের দুজনের উপরই ভীষণ রেগে যাবে। লি বলে, তাহলে ঠিক আছে, আমরা আগে যেরকম ভাবে থাকতাম সেরকম ভাবেই থাকবো। তারপর ওদের ইউনিভার্সিটি থেকে ওদেরকে একটা ট্যুরে নিয়ে যাওয়া হয়। ওরা দুজন একই বাসে ছিল, কিন্তু পাশাপাশি বসতে পারেনি। ওরা তো দুজন দুজনকে মিস করছিল, তাই ওরা মেসেজে কথা বলতে থাকে। লি বলে, আমি তোমাকে খুবই মিস করছি, আমি তোমার পাশে বসতে চাই। কিন্তু ওদের দুজনের পাশে ওদের কোচরা বসেছিল, ওরা কিভাবে একসাথে বসবে? লিয়ের মাথায় তখন একটা আইডিয়া আসে। ওর কোচকে বলে, দেখেছেন কোচ চু কিভাবে ঘুমাচ্ছে? ওনার একটা উষ্ণ কাঁধ প্রয়োজন, আপনি যদি ওনার পাশে বসতেন তাহলে উনি ভালোভাবে ঘুমাতে পারবেন। লিয়ের প্ল্যানটা কাজে দেয়। লিয়ের কোচ চুকে পছন্দ করত, তাই উনি সুকে লিয়ের পাশে বসতে বলে, আর উনি গিয়ে কোচ চুয়ের পাশে বসে পড়ে। লিয়ার সু তো সবার থেকে লুকিয়ে লুকিয়ে রোমান্স করতে থাকে। তারপর ওরা স্পটে চলে আসে। ওরা সেখানে একসাথে অনেক মজা করতে থাকে। তাঁবু টাঙানোর সময় ইউ সুয়ের গলায় ওই পেন্ডেন্টটা দেখতে পায়। এটা দেখে ও বুঝতে পারে লি সুয়ের জন্য এই পেন্ডেন্টটা কিনেছিল, আর লি সুকে ভালোবাসে। এটা বোঝার পর তার মনটা তো খারাপ হয়ে যায়। রাতে ওরা সবাই একসাথে মজা করছিল, কিন্তু লি সুয়ের সাথে আলাদা টাইম স্পেন্ড করতে চাইছিল। তাই ওরা দুজন আলাদা একটা জায়গায় গিয়ে নিজেদের মতো সময় কাটাতে থাকে। এদিকে জিয়াং ইউকে কোথাও খুঁজে পাচ্ছিল না, এটা সে বাকিদেরকেও বলে। তখন ওরা সবাই ইউকে খুঁজতে থাকে। এদিকে লিয়ার সু কিস করতে যাচ্ছিল, তখনই জিয়াং সেখানে চলে আসে আর লিকে উল্টাপাল্টা বলতে থাকে। তারপর বলে, ইউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজতে চলো। ওরা সবাই মিলে ইউকে খুঁজতে থাকে। এদিকে আমরা ইউকে দেখতে পাই ও লিয়ের কথা ভেবে একটা জায়গায় বসে মন খারাপ করে কান্না করছিল। তখনই লি তাকে দেখতে পায় আর বলে, তুমি এখানে একা একা কি করছো? সবাই তো তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। সবাই ইউকে খুঁজে পেয়ে স্বস্তি পায়। তারপর ট্যুর শেষে ওরা আবারও ফিরে আসে। একদিন লিয়ের বন্ধুরা দেখতে পায় ওর ফোনে সুগারবার নামে কেউ একজন কল করেছে। ওরা ওকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে লি কথাটা এড়িয়ে যায়। তারপর লি সুয়ের নাম্বার একটা সংখ্যা দিয়ে সেভ করে যাতে কেউ বুঝতে না পারে। তারপর
লি সুকে কল করে দেখা করার জন্য। এবার দুজনে তো দেখা করে নিজেদের মতো করে সময় কাটাতে থাকে। এদিকে ম্যানেজার মার কোচদের নিয়ে দুটি যন্ত্র খুঁজছিল, অন্যদিকে লি আর সু নিজেদের মতো সময় কাটাচ্ছিল। তখন ওরা কারো পায়ের আওয়াজ শুনতে পায়। ওরা দুজন পালানোর চেষ্টা করে। ঠিক তখনই খুঁজতে খুঁজতে ম্যানেজার মার সেখানে চলে আসে। সু কোনো মতে পালিয়ে গিয়েছিল, কিন্তু লি ধরা পড়ে যায়। ম্যানেজার মার বলে, তুমি এত রাতে এখানে কি করছো? লি বলে, আমি তো এখানে প্র্যাকটিস করতে এসেছি। ও তখন এক্সারসাইজ করে দেখাতে থাকে, কিন্তু সবাই ওর দিকে সন্দেহ নজরে তাকিয়ে থাকে। তখনই ম্যানেজার মার বলে, আমার দুটো যন্ত্র খুঁজে পাচ্ছি না, তুমি কি সেগুলো চুরি করেছো? বেচারা লিকে প্রেম করতে এসে কত কিছুই না সহ্য করতে হচ্ছে। অন্যদিকে ইউ সুকে পালিয়ে যেতে দেখে। তখন ও বুঝতে পারে লি এখানে ফেসে গিয়েছে। লিকে ম্যানেজার মার জিজ্ঞাসাবাদ করছিল, ঠিক তখনই ইউ সে বলে, ও আমার জন্য এখানে অপেক্ষা করছিল। কোচ বলে, তুমি ওর জন্য এখানে অপেক্ষা করছিলে কেন? ওরা কি বলবে ভেবে পাচ্ছিল না। তখন ইউ লিকে বলে, তুমি যে আমাকে প্রপোজাল করেছিলে সেটার উত্তর হলো না। আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে শুধু নিজের বন্ধুই ভাবি। আশা করি এতে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। এসব কথা তো লিয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। লি প্রথমে ওর কথার কোনো মানিয়ে বুঝতে পারে না, পরে বুঝতে পারে ওকে বাঁচানোর জন্য ইউ মিথ্যা বলেছে, তাই ও ইউর সাথে তাল মিলাতে থাকে। কোচ আর ম্যানেজার ওদের কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। তারপর লি ইউকে ধন্যবাদ বলে ওকে বাঁচানোর জন্য। এবার লি এসে সুয়ের সাথে দেখা করে। ওরা দুজন একসাথে প্রেম করছিল। তখন শিয়া ওদের প্রেম করতে দেখে ফেলে আর সুয়ের উপর রেগে যায় ওকে এটা না বলার জন্য। এমনকি ও চ্যাং এর উপরও রেগে যায়, কারণ চ্যাং সবটা জানার পরও ওকে কিছুই বলেনি। পরের সিনে দেখি সবাই মিলে ইয়ানের একটা ভিডিও দেখছিল। ভিডিওতে ইয়ান বলছে, চায়নাতে আমার জন্য একটা মেয়ে অপেক্ষা করছে। মেয়েটা আমার জন্য অনেক স্পেশাল, আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে বুঝিয়ে দিয়েছে আমি একা নই। ভিডিওটা দেখে লিয়ের তো খুবই রাগ হয়। ও বুঝতে পারে ইয়ান সুয়ের কথাই বলছে, তাই সে জেলাস হয়ে ফেসবুকে পোস্ট করে যে সু আমার গার্লফ্রেন্ড। পোস্টটা করার পর তো সে গোসল করতে চলে যায়। তারপর যখন সে গোসল করে বেরিয়ে আসে তখন দেখে এ পোস্ট তো অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। সবাই এটা নিয়ে অনেক গসিপ করছিল। তখনই ম্যানেজার মার কল করে ওদের দুজনকে ডাকে। ওদের দুজনের সাথে ওদের কোচকেও ডাকা হয়। ম্যানেজার মার ওদের দুজনকে বকাবকি করছিল। ম্যানেজার বলে, তোমরা এখন ট্রেনিং করার বয়সে প্রেম করছো? লি বলে, আমরা প্রেম করলেও তো আমাদের ট্রেনিং এর কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? ওদের কোচরা ওদেরকে সাপোর্ট করে। কোচরা বলে, আমরা প্রেম করার পাশাপাশি নিজেদের কেরিয়ারটাকেও সুন্দর করে গড়ে তুলবো। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। ও সু আর লিয়ের রিলেশনশিপের কথা শুনে আপসেট হয়ে যায়, কারণ ও সুকে মনে মনে ভালোবাসতো। অন্যদিকে লি আর সু একসাথে অনেক হ্যাপি ছিল, কারণ সবাই ওদের রিলেশনশিপটা মেনে নিয়েছে। তারপর তো লি সুকে ওর ম্যাচে ভিআইপি টিকিট দেয় আর ওকে ম্যাচটা দেখতে আসতে বলে। এভাবে ওদের দুজনের দিন ভালোই কাটতে থাকে। ওরা দুজন একসাথে অনেকটাই হ্যাপি ছিল। অন্যদিকে ইয়ানের অবস্থা খুবই খারাপ ছিল। ও এইসব জানার পর মানসিকভাবে পুরো ভেঙে পড়ে। ও ট্রেনিং ছেড়ে দিয়েছে। ওর এরকম অবস্থা দেখে ওর মা ওকে নিয়ে চিন্তায় পড়ে যায়। যাই হোক, তারপর আমরা লিয়ের ম্যাচের দিন দেখতে পাই। ম্যাচ শুরু হওয়ার আগে সুল লিয়ের সাথে দেখা করতে আসে। লি তো তাকে জড়িয়ে ধরে। তারপর দেখি সবাই অপেক্ষা করছিল কখন খেলা শুরু হবে। তখনই লি আর ওর টিম সেখানে চলে আসে। খেলা শুরু হওয়ার আগে লি সুয়ের দিকে ইশারা করে বলে, আমি এই মেয়েটাকে অনেক ভালোবাসি আর আমি পুরো পৃথিবীর সামনে বলতে চাই, সু আই লাইক ইউ। আমি তোমাকে প্রমিস করছি আমি এই ম্যাচে জিতে দেখাবো। সুও বলে, ইউ আর মাই চ্যাম্পিয়ন। এখানে তো কিছুক্ষণ তাদের এই লাভলি লাভলি প্রেমই দেখানো হচ্ছিল। তারপর খেলা শুরু হয়ে যায়। লি খুব ভালোভাবে এই ম্যাচটা খেলে আর এই ম্যাচে জিতেও যায়। খেলা শেষে সুতো দৌড়ে লিয়ের কাছে আসে আর খেলায় জিতার জন্য ওকে গিফট হিসেবে কিস করে। ওরা পুরো গ্যালারি ভর্তি দর্শকের সামনে কিস করে ফেলে। ওদের কিস করতে দেখে সবাই হাতে তালি দিতে থাকে। ওদের এই কিস করার ভিডিওটা তো অনলাইনে ভাইরাল হয়ে যায়। ইয়ান যখন ভিডিওটা দেখে তখন ওর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে মানসিকভাবে আরো বিধ্বস্ত হয়ে পড়ে। এদিকে লি ম্যাচে জিতে যাওয়ায় ওরা একটা পার্টি দেয়। পার্টিতে ওরা সবাই একসাথে অনেক মজা করে। অন্যদিকে ইয়ান চায়নাতে ফিরে আসে। ও মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিল যে ও স্কেটিং করার সময়ও নিজের চারপাশে লিয়ার সুকে ইমাজিন করছিল। তারপর সে মন খারাপ করে বসেছিল। তখন সু ওর সাথে দেখা করতে আসে। ওরা দুজন নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প করে। তখন লি সুকে নিতে আসে। লি সুকে বলে দেয় যাতে ছেলেদের সাথে বেশি একটা না মিশে। লি আসলে ইয়ানের সাথে সুকে দেখে খুবই জেলাস ছিল। এদিকে সুয়ের বাবা জেনে গিয়েছে
যে সু আবার স্কেটিং শুরু করে দিয়েছে। উনি জুরানকে কল করে এই বিষয়ে জিজ্ঞাসা করে। জুরান তখন বলে দেয় সু এখন স্কেটিং করছে, আর এটাও বলে দেয় লি আর সু রিলেশনশিপেও আছে। সুয়ের বাবা তো এসব জানার পর অনেকটাই রেগে যায়। এসব জানার পর সুয়ের বাবা ডাইরেক্ট ওর ক্যাম্পাসে চলে আসে আর সুকে বকাঝকা করতে থাকে। সুয়ের বাবা ওর উপর ভীষণ রেগে গিয়েছিল। তখন সু তো কান্না করতে থাকে। লি এসে ওকে জড়িয়ে ধরে শান্ত করে। এখানে সু কিছুতেই ওর বাবাকে রাজি করাতে পারছিল না। তখন কোচ চু সুয়ের বাবাকে বলে ওর মধ্যে ট্যালেন্ট আছে, ও যদি স্কেটিং করে তাহলে অনেক ভালো করতে পারবে। কিন্তু সুয়ের বাবা ভয় পাচ্ছিল যদি আগের মতো সু আবারও ইনজুরিড হয়। তখন সু ওর বাবাকে বলে আমি যদি ন্যাশনাল টিমে জয়েন করতে না পারি তাহলে আমি তোমার কথা মতো খেলা ছেড়ে দিব, আর যদি জয়েন করতে পারি তাহলে তুমি আমাকে স্কেটিং করতে দিবে। সুয়ের বাবা ওর কথা মেনে নেয়। পরের সিনে লি শ্যানের সাথে দেখা করতে আসে, কারণ ও জানতে পেরেছে শ্যান সুয়ের বাবাকে কল করে জানিয়ে দিয়েছে যে সু স্কেটিং করছে। শ্যান বলে তোমরা একে অপরকে ভালোবাসো, তাতে কিছুই যায় আসে না। আমি তোমাদের দুজনের ব্রেকআপ করিয়ে ছাড়বো, আর সু আমারই হবে। তার জন্য আমার যা যা খারাপ কাজ করা লাগে আমি সবকিছুই করব। লি তো রেগে ওকে মারতে নিলে সু এসে ওকে বাধা দেয়, কারণ সু এতক্ষণ বাইরে দাঁড়িয়ে এ সবকিছুই শুনেছিল। সু শ্যানকে বলে তুমি এতটা খারাপ আমি জানতাম না। এটা বলে সে লিকে নিয়ে এখান থেকে চলে যায়। শ্যানের এরকম কাজের জন্য ওকে ওর কোম্পানি থেকেও বের করে দেওয়া হয়, কারণ ওরা কোম্পানিতে রিপোর্টার হিসেবে এরকম একজন অসৎ মানুষকে রাখতে চায় না। বেচারা চাকরি প্রেম সবই হারালো। এই কারণে শ্যানের তো লির উপর খুবই রাগ হচ্ছিল। ও ঠিক করে নেয় ও লিকে ছাড়বে না। তাই সে জুরানের সাথে দেখা করে আরেকটা প্ল্যান করার জন্য। জুরান এবার ওকে আটকানোর চেষ্টা করে, কারণ ও বুঝে গিয়েছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের এখানে আর কিছুই করার নেই। কিন্তু শ্যান তো মেনে নেওয়ার পাত্র ছিল না। তাই সে পরের দিন মিস্টার ঝ্যাং এর সাথে দেখা করে। মিস্টার ঝ্যাং ছিল লিয়ার ক্লাবের কম্পিটিটর। ওনার নিজেরও একটা ক্লাব আছে। শ্যান এখানে মিস্টার ঝ্যাং এর সাথে হাত মিলায়, কিন্তু ওরা কি প্ল্যান করে সেটা আমাদেরকে জানানো হয় না। পরের সিনে আমরা ইয়ানকে দেখি। ওকে আর ডক্টর বলে তোমার কন্ডিশন খুব একটা ভালো না, তুমি অনেক বেশি প্রেশার নিয়ে নিচ্ছ। এদিকে সু আর ইউর মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। ইউর মনে সুকে নিয়ে কোনো রাগই ছিল না। অন্যদিকে ইয়ান ওদের দুজনকে একসাথে সহ্যই করতে পারছিল না। আসলে সে অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছিল। এইসব কারণে সে অনেক উত্তেজিত হয়ে পড়ে। সে তো ওর কোচের উপর চিৎকার করে বলে আমি ছাড়া আমার কম্পিটিটর আর কেউ নয়। তখন নার্স এসে কোচকে বলে ওর কন্ডিশন ভালো না, সে অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে, তাই ওর উপর বেশি প্রেসার ক্রিয়েট করা ঠিক হবে না। এদিকে আমরা ইউকে দেখি। সে হঠাৎ করে ইনজোর্ড হয়ে গিয়েছিল। পরের দিন ওর ন্যাশনাল টিমে খেলার কথা ছিল। ও যেহেতু এখন খেলতে পারবে না, তাই সে সুকে খেলতে বলে আর বলে তোমাকে অবশ্যই জয়ী হতে হবে। পরের দিন সময় মতো খেলা শুরু হয়। সবাই সুয়ের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। সুয়ের বাবা মাও ওর খেলা দেখছিল। আজকে সু জয়ী হতে না পারলে ও ন্যাশনাল টিমে জয়েন করতে পারবে না, আর ওর বাবার কথা মতো ও কখনোই আর স্কেটিং করতে পারবে না। তাই এটা সুয়ের জন্য অনেক বড় একটা পরীক্ষা ছিল। তো ফাইনালি খেলা শুরু হয়। সু খুব ভালোভাবে স্কেটিং করছিল, কিন্তু একজন পার্টিসিপেট ওকে ওভারটেক করে সামনে এগিয়ে যায়। সুও তার সর্বোচ্চ চেষ্টা করে সামনে এগিয়ে যায়। ওরা দুজনই একই সময় লাইন ক্রস করে। এখন দেখতে হবে ওদের দুজনের মধ্যে কে আগে লাইন ক্রস করেছে। যে আগে লাইন ক্রস করেছে তাকেই উইনার ঘোষণা করা হবে। তারপর ভালোভাবে জাস্টিফাই করা হলে দেখা যায় সুই আগে লাইন ক্রস করেছে, এই জন্য সুকে উইনার ঘোষণা করা হয়। সবাই তো ওর জন্য অনেক খুশি হয়। সুও ভীষণ খুশি ছিল, কারণ ফাইনালি সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। সে ন্যাশনাল টিমে জয়েন হতে পেরেছে। এদিকে সুকে দেখে ইয়ানের মনে হয় সে সুয়ের যোগ্য না। সু অনেক বেশি বেটার এবং ট্যালেন্টেড, তাই সে ঠিক করে সে সুয়ের যোগ্য হয়ে উঠবে। তারপর সু ওর বাবা মাকে কল করে। ওর বাবা মা তো সু উইনার হওয়াতে খুবই খুশি ছিল। সুয়ের বাবা এবার ওকে পারমিশন দিয়ে দেয় স্কেটিং করার জন্য। তারপর রাতের বেলা লি সুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর সেই সাজানো জায়গায় নিয়ে আসে। সু তো জায়গাটা দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এটা কবে সাজালে? লি বলে আমি যখন তোমাকে পছন্দ করতাম তখনই সাজিয়েছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর সু লিকে ওর গোল্ড মেডেলটা দিয়ে দেয় আর বলে আমি এখন স্কেটিং করতে পারবো আর তুমি আমার পাশে আছো, তাই আমার এটার কোনো দরকার নেই।
তারপর লি তো সুকে কিস করে। রাতে লি শুয়ে সুয়ের কথাই ভাবছিল। ও বুঝতে পেরেছিল সু ওকে কত ভালোবাসে, তাই তো সে নিজের গোল্ড মেডেলটা ওকে দিয়ে দিয়েছে। এদিকে সুকে ন্যাশনাল টিমে নিয়ে নিয়েছে। ও ন্যাশনাল টিমে জয়েন করার জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে শ্যান নানাভাবে ঝামেলা তৈরি করার চেষ্টা করছিল। এবার আর জুরান ওর পাশে ছিল না। জুরান ওকে বোঝানোর চেষ্টা করে যে এসব করে কোনো লাভ হবে না, কিন্তু শ্যান ওর কোনো কথাই শুনে না। ও মিস্টার ঝ্যাংয়ের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে লিয়ের ক্যারিয়ার ধ্বংস করা যায়। অন্যদিকে সু আর লি একসাথে অনেক হ্যাপি ছিল, কিন্তু সবকিছু তো এত সুন্দর হবে না। এবার ওদের মধ্যে একটা বড় ঝড় আসতে চলেছে। ইয়ানের মা জেনে গিয়েছে যে ইয়ানের অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে। এটা শুনে তো ইয়ানের মার প্রায় পাগল অবস্থা। উনি কিছুতেই নিজের ছেলেকে সামলাতে পারছিল না। এদিকে সু লিকে নিয়ে ওদের সিক্রেট জায়গায় আসে আর ওকে একটা পাজেল দিয়ে বলে কালকে আমরা দুজনে এই জায়গায় এসে একসাথে পাজেলটা সমাধান করব। তারপর ওরা দুজন নিজেদের মতো সময় কাটাতে থাকে। এদিকে ইয়ানের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। ও কোনো খাওয়া দাওয়াই করছিল না। ইয়ানের মা ওকে কোনোভাবেই সামলাতে পারছিল না। তখন ওর মার মনে হয় সুই একমাত্র ওকে সামলাতে পারবে, তাই উনি সুকে কল করে আর ওনার বাড়িতে আসতে বলে। সু ইয়ানের বাড়িতে আসে ওনার সাথে দেখা করার জন্য। ইয়ানের মা সুকে পুরো বিষয়টা বলে আর বলে আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি একজন মা হিসেবে আমার ছেলের জন্য সেটা করেছি। তুমি প্লিজ আমার ছেলেকে হেল্প করো। সু বলে সে আমার বন্ধু, আমি অবশ্যই ওকে হেল্প করব। তারপর সু ইয়ানের কাছে যায়, ওকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে লি পাজেল নিয়ে ওই জায়গায় সুয়ের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সু এখানে আসে না। এত আর মনটা খারাপ হয়ে যায়। এদিকে সু ইয়ানকে খাবার খাইয়ে দিতে আসে। তখন ইয়ানের মা ওর কাছ থেকে আরেকটা ফেভার চায়। উনি সুকে রিকোয়েস্ট করে যাতে ও ইয়ানের অসুস্থতার বিষয় কাউকে না বলে। সু ও ইয়ানের মাকে প্রমিস করে যে সে কাউকে কিছু বলবে না। তারপর ও যখন সে জায়গায় আসে তখন ও লিকে সেখানে পায় না, তাই সু হলে চলে আসে। এবার রাতের বেলা সুয়ের তো ইয়ানের কথা ভেবে খুবই খারাপ লাগছিল, কারণ ও ইয়ানের এত ভালো বন্ধু হওয়ার পরও ওর অসুস্থতার সম্পর্কে কিছুই জানতে পারেনি। অন্যদিকে লিতো ওর উপর ভীষণ রেগেছিল, তাই পরের দিন সু ওর সাথে দেখা করে আর রাগ ভাঙানোর চেষ্টা করে। ফাইনালি লিয়ের রাগ ভেঙেও যায়। তারপর সু আবারও ইয়ানকে সময় দিতে আসে। ও ইয়ানের সাথে অনেক গল্প করে। এদিকে লি সুয়ের জন্য ওদের সেই সিক্রেট জায়গায় এসে আবারও অপেক্ষা করছিল, কারণ আজকে ওদের দেখা করার কথা ছিল। অনেকক্ষণ হওয়ার পরও সু সেখানে আসে না। এদিকে শ্যান আবার লিয়ের নামে মিথ্যা কথা বানিয়ে লিখে একটা আর্টিকেল প্রকাশ করে, আর অন্যদিকে লি তো সুর উপর আজকেও ভীষণ রেগে যায়। তাই পরের দিন সু এসে তার রাগ ভাঙায়। লিওকে খুব সহজেই ক্ষমা করে দেয়। ওকে একবারের জন্য প্রশ্ন করে না সে কোথায় গিয়েছিল। পরের দিনও লি সুয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সু আসে না। এবার লি সুয়ের উপর অনেক বেশি রেগে যায় আর রাগারিত কথা। সু লিকে মানানোর চেষ্টা করে, কিন্তু লিয়ার ওর কোনো কথাই শুনতে চাইছিল না। সু বলে আমি তোমাকে ভালোবাসি, তোমার আমাকে বিশ্বাস করা উচিত। আমি কখনোই তোমাকে চিট করব না, আমি তো শুধু আমার রুমমেটদেরকে সময় দিচ্ছি। সু তো এখানে লিকে মিথ্যা বলে, আর লিও তার মিথ্যা কথাটা বিশ্বাস করে নেয় আর ওকে ক্ষমা করে দেয়। পরের দিন যখন লি সুয়ের সাথে দেখা করতে যায় তখন ওর সুয়ের দুই রুমমেটের সাথে দেখা হয়ে যায়। কথায় কথায় ওর রুমমেটদের থেকে জানতে পারে সু এ কয়দিন অনেক ব্যস্ত ছিল, এমনকি ওর রুমমেটদেরকেও ঠিক করে সময় দিতে পারছিল না। এটা শুনে লিওর তো সুয়ের ওপর কিছুটা সন্দেহ হয়। তারপর লি দেখে সু কোথাও একটা যাচ্ছে, তাই লি সুকে ফলো করতে থাকে। ফলো করতে করতে লি এসে দেখে সু ইয়ানের বাড়িতে ঢুকছে। এটা দেখে তো লিয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। লি তখন ইয়ানের বাড়ির সামনে দাঁড়িয়ে সুকে কল করে আর বলে তুমি এখন কোথায় আছো। সু বলে আমি তো আমার রুমমেটদের সাথে শপিং এ এসেছি। এটা শুনে লিয়ের মনটাই ভেঙে যায়, তাই ও সুকে বলে ঠিক আছে গুড বাই। এটা বলে সে ফোনটা কেটে দেয়। ও সুকে বুঝতে দেয় না যে সে সবটা জেনে গিয়েছে। লিয়ের সুয়ের উপর অনেক রাগ হচ্ছিল। ও মেনে নিতে পারছিল না সুকে এমন ভাবে ঠকাচ্ছে। ওর রাগে পাজলটা ভেঙেই ফেলে। তখন সু সেখানে আসে। লিওকে জিজ্ঞাসা করে তুমি আজকে কোথায় গিয়েছিলে। সু বলে আমি আজকে আমার রুমমেটদের সাথে শপিং এ গিয়েছিলাম। লি বলে আমার ওদের সাথে দেখা হয়েছে, তুমি ওদের সাথে যাওনি। সু তখন বলে আমি তোমাকে মিথ্যে বলেছি, কিন্তু এখন আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না। লি বলে তাহলে তোমার লাইফে আমার থেকে ইম্পর্টেন্ট অন্য কেউ আছে তাই না? তাহলে ঠিক আছে, এখানেই সবকিছু শেষ, লেটস ব্রেক আপ।
সু বলে, তুমি আমাকে বিশ্বাস করছো না? লি বলে, আমি তোমাকে এখন একটা সুযোগ দিচ্ছি, তুমি সত্যিটা বলে দাও। কিন্তু সু রেগে গলার পেন্ডেন্টটা ওর দিকে ছুঁড়ে মারে আর ব্রেকআপ করে সেখান থেকে চলে আসে। পরের দিন সু ইয়ানের বাড়িতে আসে। ইয়ান ওর মন খারাপ দেখে পুরো বিষয়টা বুঝতে পারে। ইয়ান সুকে বলে, আমি আজকে তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে অনেকদিন ধরেই পছন্দ করি, কিন্তু এখন আমি সবটা বুঝতে পেরেছি আর সবকিছু মেনেও নিয়েছি। আমি এখন ঠিক আছি, তাই তোমার আর আমাকে দেখতে আসার প্রয়োজন নেই। এদিকে ইউ দেখে ওর লেখা চিরকুটের উপর জিয়াং ওর উদ্দেশ্যে লিখেছে, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, তোমাকে প্রটেক্ট করতে চাই। ইউ বুঝতে পারে জিয়াং ওকে মনে মনে ভালোবাসে। এটা জানার পর ওর জিয়াং এর জন্য অন্যরকম ফিলিংস হতে থাকে। পরের সিনে সু তো লিকে মেসেজ করে দেখা করতে বলে। সু ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু লি আসে না। সু মনে করে লি আসবে না, তাই ও সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে লি আসে। ও দেখে সু চলে যাচ্ছে, কিন্তু ও সুকে আটকায় না। পরের দিন সু আর ইউ ন্যাশনাল টিমে জয়েন করার জন্য ট্রেনিং করতে যাবে, কিন্তু লি সুকে বিদায় দিতে আসে না। এই জন্য সুয়ের মন খারাপ হয়ে যায়। সু ইউকে বলে, যতদিন না আমার ট্রেনিং শেষ হবে ততদিন আমি আমার ফোন অফ করে রাখবো। ইউ বলে, তাহলে আমিও আমার ফোনটা অফ রাখবো। এদিকে সু চলে যাওয়ার পর লিয়ের কাছে একটা কল আসে। কলে ওকে বলা হয় সু যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে আর সুকে দেখার জন্য ওকে একটা জায়গায় যেতে বলে। লি সুকে অনেকবার কল করে, কিন্তু পায় না। তাই লি তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। ও সুকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই কিছু লোক ওর উপর অ্যাটাক করে আর ওকে প্রচুর মারে। এদিকে সুতো এসবের কিছুই জানতো না। অন্যদিকে দেখি লিয়ের টিমের সবাই ওর জন্য অপেক্ষা করছিল, কারণ আজকে ওদের মিস্টার জিয়াং এর টিমের সাথে খেলা আছে। জিয়াং লিকে অনেকবার কল করার পরও ওকে পায় না। সবাই তো চিন্তায় পড়ে যায়। তখনই আমরা লিকে দেখি মার খাওয়ার পর ওর অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও ও সুকে নিয়ে চিন্তা করছিল। ও সুকে কল করার পর যখন ওকে পায় না, তখন ও চুকে কল করে আর সুয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। চু বলে, সু তো সেফলি পৌঁছে গিয়েছে, ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এটা শুনে লি কিছুটা স্বস্তি পায়। তখন আর মনে পড়ে ওর আজকে ম্যাচ ছিল, ওকে যে করেই হোক খেলতে যেতে হবে। এদিকে ম্যাচ শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। লি তখনও আসেনি। মিস্টার জ্যাং এটা নিয়ে ম্যানেজার মার্কে নানাভাবে অপমান করতে থাকে। ঠিক তখনই লি হিরোর মতো এন্ট্রি নেয়। লিকে দেখে মিস্টার জ্যাং তো অবাক হয়ে যায়, কারণ উনি লোক পাঠিয়েছে লিকে মারার জন্য। এত কিছু করার পরও উনি লিকে কোনোভাবেই থামাতে পারেনি। ম্যাচ এবার শুরু হয়ে যায়। লি ভালোভাবে খেলার চেষ্টা করে, কিন্তু ও চোখের সামনে সবকিছুই ঝাপসা দেখছিল। মিস্টার জ্যাং যেহেতু কোনোভাবেই লিকে থামাতে পারেনি, তাই ওনার টিম জিতার জন্য প্লেগ্রাউন্ড থেকে লিয়ের ওপর নানাভাবে অ্যাটাক করতে থাকে। আজকে শ্যানও কিন্তু লিয়ের খেলা দেখতে এসেছিল। ও বুঝতে পারে মিস্টার জ্যাং কিছু করেছে। এদিকে এত কিছু হওয়ার পরও লি হাল ছাড়ে না। ও খেলতেই থাকে আর শেষ পর্যন্ত জিতেও যায়। লি জিতে যাওয়ায় সবাই তো খুশিতে নাচতে থাকে, কিন্তু লিয়ের মাথা থেকে রক্ত পড়তে থাকে। ও সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এটা দেখে সবাই তো ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে লিকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর জানায় লিয়ের তেমন কোনো ক্ষতি হয়নি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, সু কিন্তু কিছুই জানতো না। ও নিজের ট্রেনিং নিয়ে ব্যস্ত ছিল। কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মারা যাচ্ছে আর ওর কোনো খবরই নেই। এদিকে কিছুদিন পর লি সুস্থ হয়ে ওঠে, কিন্তু ওর মাঝে মাঝে মাথায় প্রচন্ড ব্যথা করত। এই জন্য ওর নিজেকে স্ট্রাবল রাখতে পারতো না। এসব শুনে চিয়াংওকে আবারও ডক্টরের কাছে যেতে বলে, কিন্তু লি বলে, সামনে আমার ম্যাচ আছে, ম্যাচ শেষ হলে আমি হসপিটালে যাব। অন্যদিকে ইয়ান লিয়ার সুয়ের ব্রেকআপের কথা জানতে পারে। তখন ও লিয়ের সাথে দেখা করে আর বলে, তুমি সুকে ভুল বুঝছো, আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছিলাম, তার জন্য ও আমাকে সময় দিতে যেত যাতে আমি কিছুটা বেটার ফিল করি। আর তুমি যেরকমটা ভাবছো আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্কই নেই। আমার মা সুকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিল যাতে সে অন্য কাউকে আমার অসুস্থতার বিষয়টা না জানায়, তার জন্যই সে তোমাকে কিছু বলতে পারেনি। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না, তোমরা নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নাও। এসব শুনে তো লি অনেক হ্যাপি হয়ে যায়। তাই সে সুকে সরি লিখে অনেকগুলো মেসেজ পাঠায়, কিন্তু সুয়ের ফোন বন্ধ থাকায় ও এসব কিছুই জানতে পারে না। পরের সিনে আমরা সুয়ের ওই চশমা পরা রুমমেট আর লিয়ের মোটো রুমমেটটাকে দেখতে পাই। ওরা দুজন অনেকদিন ধরে অনলাইনে কথা বলতো। ওদের আগে কখনই সামনাসামনি দেখা হয়নি, ফাইনালি ওদের দেখা হয়ে যায়। ওরা দুজনেই দুজনকে মনে মনে পছন্দ করত। এদিকে সু নিজের ফোন ওপেন করার পর দেখতে পায় লিওকে সরি লিখে
অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। এটা দেখে সেও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লিয়ের হেলথ কন্ডিশন এখন এতটাও ভালো ছিল না। ওর মাথায় প্রচন্ড ব্যথা করত। তারপরও সে ম্যাচে খেলতে চলে যায়। ঠিক তখনই সু ওকে কল করে, কিন্তু লি অলরেডি ফোন রেখে খেলতে চলে গিয়েছে, তাই ওর ফোনটা রিসিভ করতে পারে না। তখনই সুকে ইউ ডেকে নিয়ে যায়, কারণ আজকে ওদের ন্যাশনাল টিমের রেজাল্ট দিবে। ফাইনালি ইউ আর সুকে ন্যাশনাল টিমে নিয়ে নেওয়া হয়। ন্যাশনাল টিমে জয়েন হতে পেরে সু তো খুশিতে লাফাতে থাকে। এদিকে লি হঠাৎ ম্যাচে সেন্সলেস হয়ে পড়ে যায়। ওকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর ওদেরকে জানায় লিয়ের ব্রেনের কন্ডিশন তেমন একটা ভালো না, ওর ব্রেন সার্জারি করতে হবে। ঠিক তখনই সু চ্যাংকে ওর রেজাল্টের খবরটা জানানোর জন্য ফোন করে। তখন চ্যাং ওকে বলে লি অনেক অসুস্থ, ওর ব্রেনে প্রচুর ড্যামেজ হয়ে গিয়েছে, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা শুনে তো সুয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে শ্যান যখন লিয়ের অসুস্থতার কথা জানতে পারে তখন তার কাছে অনেকটা খারাপ লাগে, কারণ সে লিয়ের এত বেশিও ক্ষতি করতে চায়নি, শুধুমাত্র সুয়ের সঙ্গে ব্রেকআপ করাতেই চেয়েছিল। পরের সিনে দেখা যায় সু তো লিয়ের অসুস্থতার কথা শুনে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। সব শেষ করে এখন এসেছে দেখার জন্য, কিন্তু ততক্ষণে লিকে সার্জারি করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। জিয়াং সুয়েকে বলে, তুমি যেদিন ট্রেনিং করার জন্য চলে গিয়েছিলে সেদিন তুমি চলে যাওয়ার পর লিয়ের কাছে একটা কল আসে। ফোনে তাকে জানানো হয় তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা শুনে লি তাড়াতাড়ি করে সেখানে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর কতগুলো লোক তার উপর অ্যাটাক করে। তারপর থেকে তার এই অবস্থা, তোমার জন্যই আজকে এই সবকিছু হয়েছে। এইসব শুনে সু তো কান্না করতে করতে বলে, আমি কেন এমনটা করলাম, আমি যদি ফোন অফ না করতাম তাহলে ওর সাথে আজকে এমন কিছুই হতো না। তারপর সার্জারি শেষে সু লিয়ের কাছে যায় আর ওর হাত ধরে প্রচন্ড কান্না করতে করতে বলে, তুমি কেন এরকম বোকামি করলে। এইসব বলে ও কান্না করতে থাকে। তখন লিয়ের সেন্স ফিরে আসে। সু তখন সবাইকে ডেকে আনে। লিয়ের জ্ঞান ফিরে আসায় সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে সু লিয়ের অনেক টেক কেয়ার করতে থাকে। সু প্রতিটা সময় ওর পাশে ছিল। সুয়ের বাবা মা জুরান, শ্যান সবাই লিকে দেখতে আসে। তারপর শ্যান সুয়ের বাবার সাথে আলাদা দেখা করে আর ওনার কাছে ক্ষমা চায় নিজের সব কুকর্মের জন্য। সুয়ের বাবা ওকে ক্ষমা করে দেয়। এবার সু আর লিয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। লি সুকে পেন্ডেন্টটা আবারও ফিরিয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যে লিও সুস্থ হয়ে ওঠে, কিন্তু এখন ও আবার খেলায় ফিরতে পারবে কিনা এটা নিয়ে ওর মনে ডাউট ছিল। ও যদি এখন খেলায় ফিরে যেতে না পারে তাহলে ওর ক্লাবের অনেক লস হবে। ওকে নিয়ে অনলাইনে প্রচুর লেখালেখি হচ্ছিল। লি কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। ওর বারবার মনে হচ্ছিল ও আর খেলতেই পারবে না। এভাবে লি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তখনই ইয়ান লিয়ের সাথে দেখা করে আর ওকে বুঝায়। এদিকে ইউ আর জিয়াংকে দেখতে পাই। জিয়াং ইউকে নিজের মনের কথা বলে দেয়। ইউ তাকে একটা স্কেচ কার্ড দিয়ে বলে, এইটাতে আমার উত্তর আছে। এইটা বলে সে তখন থেকে চলে যায়। অন্যদিকে লি মন খারাপ করে ওদের সেই সিক্রেট জায়গায় বসেছিল। তখনই সেখানে সু এসে তাকে সাপোর্ট করে বলে, তুমি আবার নতুন করে খেলা শুরু করবে। সু লিকে মেন্টালি অনেক সাপোর্ট দেয়। পরের দিন ইয়ানের ফিগার স্কেটিং কম্পিটিশন ছিল। সবাই ওর পারফরমেন্স দেখতে এসেছে। ইয়ান সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে ও সে কম্পিটিশনে উইনার হয়ে যায়। তখন ইয়ান বলে, আমি তোমাকে ছাড়া কিছুই করতে পারতাম না, তোমার জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি। তার জন্য আমি তোমাকে বলতে চাই আই লাভ ইউ। সেখানে থাকা সবাই মনে করে ও সুয়ের উদ্দেশ্যে এটা বলেছে, কিন্তু ইয়ান সুয়ের উদ্দেশ্যে এটা বলেনি। ইয়ান আবারও বলে, আই লাভ ইউ মাম্মাম। ইয়ানের মা তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়। ফাইনালি ইয়ান সুয়ের উপর থেকে মুভ অন করতে পেরেছে। সবাই আজকে অনেক বেশি খুশি ছিল ইয়ানের জন্য। এদিকে আমরা ম্যানেজার মারকে দেখতে পাই। ম্যানেজার মার যে ক্লাবটা চালাতো সেটার সিইও ওনার বাবা। ম্যানেজার মারের বাবা বলে, লি যেহেতু খেলায় ফিরতেই পারছে না তাহলে ওকে ক্লাব থেকে বাদ দিয়ে দাও। ম্যানেজার মার বলে, আমি ওকে বাদ দিতে পারবো না। ওর বাবা বলে, যেহেতু ওকে বাদ দিতে পারবে না তাহলে ওর ডিফল্টই তোমাকেই জমা দিতে হবে। কিন্তু এই ডিফল্টের অ্যামাউন্ট ছিল অনেক বড়, এতগুলো টাকা ওরা কিভাবে জমা দিবে। ওরা সেটা নিয়ে চিন্তা করতে থাকে। তখনই সু বলে, আইস ক্লাবের ছেলেদের তো অনেক মেয়ে ফ্যান আছে, আমরা যদি ওদের একটা ম্যাগাজিন তৈরি করি তাহলে সেটা অনেক বেশি সেল হবে আর এতে অনেক টাকাও পাওয়া যাবে। সবার কাছে সুয়ের আইডিয়াটা ভালো লাগে, তাই ওরা ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে থাকে। ঠিক সে সময় আইস ক্লাবের প্রাক্তন আইস গড সেখানে আসে ওদেরকে সাপোর্ট করার জন্য। সেও ওদের সাথে ফটোশুটে জয়েন করে। ওরা সবাই মিলে একসাথে অনেক সুন্দর করে ফটোশুট করতে থাকে। এদিকে শ্যানের গিল্টি ফিল হচ্ছিল, তাইও মিস্টার জ্যাং এর বিরুদ্ধে সকল প্রমাণ পুলিশের কাছে জমা দিয়ে দেয় আর এটাও বলে দেয় যে মিস্টার জ্যাংই তার লোক দিয়ে লিয়ের উপর অ্যাটাক করিয়েছিল। অন্যদিকে ওদের ম্যাগাজিনটা ইউনিভার্সিটিতে হিট হয়ে যায়। ম্যাগাজিনের অনেক কপি সেল
হয়, এই জন্য ওদের অনেক বেশি ইনকামও হয়। এবার ম্যানেজার মার্ক সে টাকাটা ওর বাবাকে ডিফল্টি হিসেবে জমা দিয়ে দেয়, কিন্তু ও জানতে পারে ওর বাবা মন থেকে ওকে এটা বলেনি। তখন উনি অনেক রেগেছিল, তাই টাকার কথাটা বলেছে। এদিকে সু একটা চিঠি পায়, চিঠিটা শ্যানকে পাঠিয়েছে। চিঠিতে শ্যান ওর কাছে ক্ষমা চেয়েছে ওর কাজের জন্য। অন্যদিকে মিস্টার জ্যাংকে পুলিশ ধরে নিয়ে যায় তার অপকর্মের জন্য। পরের দিন শ্যান লিয়ের সাথে দেখা করে আর ওর কাছে ক্ষমা চায়। লিও ওকে ক্ষমা করে দেয়। তারপর ওরা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়। এদিকে জিয়াং ভয়ে ভয়ে স্কেচ কার্ডটা ঘষতে থাকে। স্কেচ কার্ডটা ঘষার পর ও সেখানে দেখতে পায় লেখা আছে থ্যাংক ইউ ফর ইউনিং, মানে ইউর উত্তর হ্যাঁ ছিল। এটা দেখে অত খুশি হয়ে যায় আর দৌড়ে ইউর কাছে আসে। ফাইনালি জিয়াংও ওর ভালোবাসাকে পেয়ে গেল। রাতে আমরা লিয়ার সুকে ওদের সেই স্পেশাল জায়গায় দেখতে পাই। ওরা দুজনে মিলে পাজলটা সমাধান করে। এত বাধা বিপত্তির পরও ওদের দুজনের ভালোবাসা একই রকম রয়ে গেল। তারপর আমরা চিয়াং আর শিয়াকে দেখতে পাই। ওদের লাভ লাইফটাও খুব সুন্দরভাবেই যাচ্ছিল, ওদের মধ্যে কোনো ঝামেলাই ছিল না। তারপর আমরা সুয়ের ওই চশমা পরা রুমমেট আর লিয়ের মোটো রুমমেটকেও একসাথে দেখি। ওরা দুজনও এখন রিলেশনশিপে আছে। তারপর শ্যান আর জুরানকে একসাথে দেখি, হয়তো ওদের মধ্যে সামনে কিছু একটা হতে চলেছে। পরের সিনে দেখি লি নতুন উদ্যমে আবার খেলায় ফিরে এসেছে। ও নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছিল। ইউ আর সু ও ন্যাশনাল টিমের খেলার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল। ওরাও নিজেদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছিল। ইয়ানো নিজের ক্যারিয়ারে অনেকটাই সফলতা অর্জন করতে পেরেছে। ওদের সবার লাইফে হাজারো সমস্যা থাকার পরও ওরা কখনোই নিজেদের স্বপ্ন ছেড়ে দেয়নি। হাজারো সমস্যা নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করেছে। আর এরকম একটা সুন্দর মেসেজের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।